আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বুয়েট ভর্তি পরীক্ষার কমপ্লিট গাইডলাইন নিয়ে। অর্থাৎ বোর্ড পরীক্ষার পরে তুমি বুয়েটে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কি স্টেপ নিবা, কি স্টেপ নেওয়া উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে এই ভিডিওটা কাদের জন্য? সো ভিডিওটা হচ্ছে আমাদের সেই সকল জুনিয়রদের জন্য যারা অলরেডি ডিসাইড করেছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, এবং আমরা এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার পরবর্তী গাইডলাইন, অর্থাৎ বোর্ড পরীক্ষার পরে যে গাইডলাইনটা হবে সেটা, যে বোর্ড পরীক্ষার পরে তোমার কিভাবে পড়া উচিত এবং কি স্টেপ মানে করণীয়, কি বর্জনীয় সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ নজরুল হাসান, পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো লেটস স্টার্ট। প্রথমত হচ্ছে বুয়েট সম্পর্কে কিছু কথা। সো বুয়েট সম্পর্কে তো তোমরা জানো। সো বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। এবং ইউনিভার্সিটি আমাদের ঢাকাতে অবস্থান করতেছে, এটা তো তোমরা জানো। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ঢাকার যে রিক্সাওয়ালা মামারা আছে ওনারা খুব বুয়েট চিনে না বেশি একটা, যে বলতে হয় যে পলাশির মনে বুয়েট। সো আর কিছু বলবো না বুয়েট সম্পর্কে। তো একটা বিশেষ বলেছি, সেটা হচ্ছে বুয়েটে কোনো পলিটিক্স নাই। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। এবং এখানে এনভায়রনমেন্ট ভেরি ভেরি গুড। পড়াশোনার জন্য খুবই অসাধারণ পরিবেশ, এবং হলগুলোর পরিবেশ অনেক অনেক ভালো। সো বুয়েটে আবার 6টা হল আছে ছেলেদের জন্য, 2টা মেয়েদের জন্য। সো এগুলা তেমন কিছু আলোচনার বিষয় না, আমরা পরবর্তীতে যাই। সো প্রতি বছর কতজন চান্স পায় বুয়েটে? সো এটা হচ্ছে একটা অনেক কোয়েশ্চেন থাকে সবারই। সো দেখো বুয়েটের টোটাল ডিপার্টমেন্ট আছে 13টা। সো আমি যদি সেই ডিপার্টমেন্টগুলো লিখি, যে প্রথমে আছে সিএসসি, তারপরে আছে হচ্ছে তোমার সিভিল, এরপর হচ্ছে ট্রিপল ই, মেকানিক্যাল, তারপরে আছে আইপিই, কেমিক্যাল, তারপরে আছে হচ্ছে ডব্লিউআরই, ইউআরপি, তারপর হচ্ছে নেম, এমএমই, তারপর হচ্ছে বিএমই, এবং আরেকটা হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচার। সো এই যে দুটা দেখতেছো সিএসসি এবং সিভিল, এখানে টোটাল সিট হচ্ছে তোমার 195। আর ট্রিপলি আর মেকানিক্যালে হচ্ছে সিট হচ্ছে 180টা করে। আর আইপি এবং কেমিক্যাল 120টা করে। আর এখানে যেগুলো আছে অ্যারাউন্ড এগুলো হচ্ছে 50 থেকে 60টা সিট থাকে। আর একটা আছে এনসি, নতুন একটা ডিপার্টমেন্ট। সো এগুলোতে 50 থেকে 60টা করে সিট থাকে, আর আর্কিটেকচারে সিট থাকে। সো এরকম করে টোটাল যদি সংখ্যাটা হয় সেটা হচ্ছে 1305 এরকম হয় আর কি, অ্যারাউন্ড 1300 প্লাস আর কি। সো প্রতি বছর 1300 স্টুডেন্ট চান্স পায় বুয়েটে। সো তাহলে আমরা কিভাবে চান্স পাই সেটা দেখি, যে বুয়েট ভর্তি পরীক্ষা। সো বুয়েট ভর্তি পরীক্ষা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন বাংলাদেশ, এটা তোমাকে স্বীকার করতে হবে। কারণ এখানে তোমার পরীক্ষাটা হয় 3 ধাপে। যে প্রথম ধাপে নাম্বারে বেসিস সিলেকশন হয়, দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি এক্সাম হয়, তৃতীয় ধাপে রিটেন এক্সাম হয়। সো প্রথম ধাপে কি হয় যে নাম্বারে বেসিস, নাম্বার আবার সব নাম্বার নেয় না। তো প্রথম যে তোমার সিলেকশনটা হবে, তুমি এইচএসসি তে জিপিএ 5 একটা রিকোয়ারমেন্ট থাকে, যে জিপিএ 5 থাকতে হবে। জিপিএ 5 রিকোয়ারমেন্ট, সো কিছু একটা রিকোয়ারমেন্ট থাকে আর কি। তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো এই তিনটাতে তোমার হচ্ছে টোটাল মার্কস হিসাব করা হয়, যে এই তিনটাতে টোটাল মার্কস। এখন মনে করো যে বুয়েটের জন্য আবেদন করতেছে তো 40,000 স্টুডেন্ট। তো ওই 40,000 স্টুডেন্টের মধ্যে থেকে তারা গতবার নিয়েছিল 24,000 স্টুডেন্ট, আর আমাদের সঙ্গে নিয়েছিল 18,000 স্টুডেন্ট এই প্রিলিমিনারি এক্সামের জন্য। সো প্রিলিমিনারি এক্সামের জন্য সিলেক্টেড হয় নাম্বারের বেসিসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টোটাল নাম্বার। যে ধরো 40,000 স্টুডেন্ট আবেদন করলো, সেই 40,000 স্টুডেন্টের মধ্যে থেকে 24,000, যে প্রথম 24,000 জন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টোটাল নাম্বারের বেসিসে তারা মানে এমসি প্রিলিমিনারির জন্য সিলেক্টেড হয় আর কি। আমাদের সময় ছিল 18,000। সো গতবার ছিল 24,000। সো আমি হচ্ছে 23 ব্যাচ আর কি। তো 24 ব্যাচের জন্য ছিল হচ্ছে 24,000, আর আমাদের 23 ব্যাচ ছিল 18,000। সো দেখতেছো সংখ্যাটা একটু ভেরি করে, তোমাদের সময় আর একটু কম বেশি হতে পারে। সো এটা বিষয় না। তো তোমার বিষয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমাকে টপ ওই যত রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টের ভিতরে থাকতে হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কত পার্সেন্ট মার্ক লাগে। আমাদের সময় অ্যারাউন্ড 87% মার্ক এরকম ছিল আর কি। সো এরকম মার্কই লাগে। ধরো হচ্ছে তোমার 85 থেকে 87 এই মার্কটা লাগে অনেক সময়। আবার অনেক সময় 90, যেমন 22 বেসে অনেক নাম্বার লাগছিল 93%-এর মতো, 92%। সো এরকম মার্ক লাগে আর কি। সো সেফ জোন হচ্ছে 90%, মানে তুমি অবশ্যই মানে যতই রিকোয়ারমেন্ট হোক, 18,000 নিলেও তুমি চান্স পাবা, 24,000 নিলেও চান্স পাবা। তারপর হচ্ছে 86 থেকে 87% এটা ধরে রাখতে পারো। আবার অনেক সময় আরো কমে, যেমন মনে করো যদি এবার যে এক্সাম হচ্ছে, তো এই এক্সামে আরো কমতে পারে আর কি। সো এটা আমি এখানে বলতে পারবো না, যে এক্সাম রেজাল্ট দিলে দেন তোমরা বুঝতে পারবা। সো এরকম ধরো যে 85% থেকে
90% একটা সেফ জোন আর কি। সো 90%-এর উপর হলে অবশ্যই তুমি চান্স পাবা। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তো তারপর হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সাম হয়। সো প্রিলিমিনারি এক্সামটা হয় হচ্ছে এমসিকিউ এক্সাম। সো এখানে তোমার এমসিকিউ থাকে 100টা এমসিকিউ। সো 100টা এমসিকিউ এর মধ্যে তোমার ফিজিক্সে থাকে হচ্ছে 33, কেমিস্ট্রিতে থাকে 33 এবং ম্যাথে থাকে হচ্ছে 34। সো এটার জন্য সময় থাকে হচ্ছে তোমার 60 মিনিট। সো আরেকটা বিষয় এখানে মিথ চালু আছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হয় ওটা দুই ধাপে হয় আর কি, শিফট ওয়ান শিফট টু। সো আমাদের সময় শিফট ও আচ্ছা গতবার তিনটা শিফট হয়েছিল, শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি শিফট থ্রি। সো দেখো আমাদের সময় হয়েছিল কি যে দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল। সো দুইটা শিফটে পরীক্ষা হলে শিফট ওয়ান শিফট টু। তো আমি শিফট ওয়ানে পড়ছিলাম। তো শিফট ওয়ানের কোয়েশ্চেনটা অনেক ইজি ছিল এবং শিফট টু এর কোয়েশনটা অনেক হার্ড ছিল। আবার এর আগের বছর সেম কাহিনী ছিল যে দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল। ওই দুইটা শিফটের একটা শিফটে অনেক কঠিন প্রশ্ন ছিল, আরেকটা শিফটে অনেক সহজ প্রশ্ন ছিল। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই। কারণ কি জানো, যে ধরো আমাদের সময় 18,000 9,000 এখানে পরীক্ষা দিয়েছিল, 9,000 এখানে পরীক্ষা দিয়েছিল। সো ওই 9,000 থেকে 3,500 সিলেক্ট করছিল বা 3,000 সিলেক্ট করছিল, এখানে 9,000 থেকে 3,000 সিলেক্ট করছিল। তো অর্থাৎ ধরো 9,000 যে দ্বিতীয় শিফটে থাকবে, ওই 9,000 থেকেই 3,000 জন সিলেক্ট করবে। আর এই 9,000 সিলেক্ট হয় মানে শিফট গুলো যে সিলেক্ট হয়, ওই শিফট গুলো সিলেক্ট হয় তোমার হচ্ছে র্যান্ডমলি, মানে র্যান্ডমলি না, মানে ওনারাই ঠিক করে দেয়, বুয়েট ঠিক করে দেয় যে কে কোন শিফটে পড়বে। সো ওনারা হচ্ছে নাম্বারের বেসিসে বা সামথিং কোনো একটা বেসিসে ঠিক করে আর কি, যে এতজন শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি। তো গতবার ছিল শিফট থ্রিতে 24,000-কে তিনটা শিফটে ভাগ করা হয়েছে সমান ভাগে, দেন ওইখান থেকে 7,500 স্টুডেন্টকে নেওয়া হয়েছিল আর কি। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আবার। আর রিটেন এক্সাম, সো রিটেন এক্সামটা হয় আবার হচ্ছে তোমার এতদিন পর্যন্ত যখন ফুল সিলেবাস ছিল তখন 600 মার্কে হইতো। সো এখন আবার 400 মার্কে হয়। সো আবার এখানেও সেম কাহিনী, যেমন ম্যাথে একটা বেশি এমসিকিউ ছিল, রিটেনেও ম্যাথে একটা বেশি নাম, মানে একটা ম্যাথ থাকে। আর প্রত্যেকটা ম্যাথ হয় তোমার 10 মার্কস করে, 400 মার্কের এক্সাম। সো এখানে ধরো হচ্ছে 13, 13, 14। সো এখানে 13 থাকে ফিজিক্সের, 13টা থাকে কেমিস্ট্রি, 14টা থাকে ম্যাথের। সো এগুলো আবার 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হবে। সো এটা হবে তোমার হচ্ছে টোটাল মার্ক 400। সো দেন হচ্ছে 400 মার্কের নাম্বারের উপর বেসিস করে তোমার দেওয়া হয়েছে কারা টপ চান্স পেয়েছে, টপ নাম্বার পেয়েছে। আর সো তার আগে হচ্ছে তোমার যখন পরীক্ষা হয়, দেন হচ্ছে সাবজেক্ট চয়েস নেওয়া হয় আর কি, কে কোন সাবজেক্ট আগে প্রিপেয়ার করবে। কেউ সিএসসি ফার্স্টে দেয়, কেউ ট্রিপল ফার্স্টে দেয়, আবার কুটি কয়েক মেকানিক্যাল দেয়, সিভিল ফার্স্টে দেয়। সো যখন সাবজেক্ট চয়েস এর উপর ভিত্তি করে এবং তোমার যে নাম্বার আছে ওই নাম্বারের উপর বেসিস করে তোমাকে মানে সিলেক্ট করা হবে। তো এগুলো জাস্ট কথাবার্তা আর কি, এগুলো আমাদের এত বেশি মাথা ঘামানোর প্রথম দিকে দরকার নেই। সো প্রথমত হচ্ছে এখন ধরো তোমার বোর্ড পরীক্ষা শেষ। সো কোচিং কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটু আলোচনা করবো। সো বোর্ড পরীক্ষার পরে তোমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই একটা কোচিং করতে হবে। সো এখন কোচিং যখন করতে হবে, সো কোচিংটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কোচিং এর যে ইনফ্রাস্ট্রাকচার, মানে তারা যেভাবে তোমাকে গাইডলাইন দিবে, এই গাইডলাইনটা তুমি নিজে নিজে পাবা না। অর্থাৎ উদ্ভাস বলো, এসিএস বলো, বন্দিবাট ছাড়া যে কোচিং গুলা মানে ইঞ্জিনিয়ারিং মানে চালু করতেছে, মানে পড়ায়। সো ওরা এমন ভাবে পড়াবে তোমাকে, এমন একটা গাইডলাইন, এমন একটা পথ দিয়ে যাবে যেটাতে অনেক অনেক তোমার সেফ জোন হবে আর কি। সো তোমাকে অবশ্যই কোনো না কোনো কোচিং এ ভর্তি হতে হবে। যে মানে তুমি কোচিং ছাড়া নিজে নিজে পড়বে, এটা আমি মানে আমার কাছে মনে হয় না যেটা খুব ভালো একটা ডিসিশন। এটা খুবই খারাপ ডিসিশন হবে। তো তোমাকে কোনো না কোনো কোচিং এ ভর্তি হতে হবে, এবং সবচেয়ে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে উদ্ভাস। সো আমি রিকমেন্ডেশন করব যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো, তো অবশ্যই উদ্ভাসে করবা। অন্য কোথাও করো আর না করো, উদ্ভাসে অবশ্যই করতে হবে, এবং উদ্ভাসে তুমি ফুল কোর্সটা নেওয়ার চেষ্টা করবা, ফুল কোর্স। ওকে। সো তারপর আমরা উদ্ভাস নিয়ে কথা বলবো যে কেন উদ্ভাস নেওয়া উচিত। তো তারপর হচ্ছে তুমি যদি চাও যে এসিএস উদ্ভাসের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে, সো এটাও রাখতে পারো। সো আমার রিকমেন্ডেশন থাকবে, দেখো হচ্ছে তুমি এই যে ক্লাস নার্সারি বলো, প্লে বলো, 0 থেকে তুমি হচ্ছে 12 পর্যন্ত আসছো। সো এই 12 পর্যন্ত তুমি অনেক টাকা খরচ করছো। সো ঠিক আছে। সো এখন তোমার লাস্ট স্টেপ, এই যে লাস্ট স্টেজ, এরপরে তোমাকে এত টাকা খরচ করতে হবে না, কোনো টাকা খরচ নেই। তুমি পাবলিক ভার্সিটির চান্স পেলে তোমার খুবই খুবই কম টাকা খরচ হবে। সো এতদিন পর্যন্ত তুমি টাকা করে খরচ করে আসছো। সো লাস্ট এই সময়ে তুমি এরকম কার্পণ্য করিও না যে উদ্ভাসে ফুল কোর্সে ভর্তি হবো নাকি শর্ট কোর্সে ভর্তি হবো। শর্ট কোর্সে ভর্তি হলে 3,000 টাকা বাঁচবে, ফুল কোর্সে ভর্তি হইলে 3,000 টাকা বেশি লাগবে। তো এই টাইপের আমার মনে হয় না যে এখানে কিছু করা দরকার, কারণ তুমি অলরেডি জীবনে অনেক অনেক টাকা খরচ করে আসছো। সো এখন এই লাস্ট মুহূর্তে এসে আমি মনে হয় যে উদ্ভাসে ভর্তি হয়ে যাবে ফুল কোর্সে, প্লাস এসিএসটাও নিতে পারো অনলাইনে। ঠিক আছে। যদি এসিএস না নিবা কি নিবা না সেটা জানি না, কিন্তু উদ্ভাসে তোমার ফুল কোর্সে নিতে হবে। এবং আমার রিকমেন্ডেশন থাকবে
এসিএসটাও নিবা, ঠিক আছে? কারণ আমরা সামনে দেখবো যে এসিএস তোমাকে কিভাবে হেল্প করবে, উদ্ভাস তোমাকে কিভাবে হেল্প করবে। সো প্রথমত হচ্ছে তুমি বোর্ড পরীক্ষার পরেই উদ্ভাসে ভর্তি হয়ে যাবা, এসিএস এ ভর্তি হয়ে যাবা। আর যদি এসিএস এ ভর্তি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে বা এরকম হইতে পারে, সো উদ্ভাসে বসে ভর্তি হবা, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে কেন উদ্ভাসে ভর্তি হতে হবে। সো উদ্ভাসের যে মানে মানে ম্যাটেরিয়ালস, মানে উদ্ভাস তোমাকে যা যা দেয় ওটা আর কেউ দিতে পারে না এরকম করে। মানে আমাদের পরে আর একটা স্লাইড আছে যে উদ্ভাসে তোমাকে কি কি প্রোভাইড করে। উদ্ভাস এত কিছু দিবে তোমাকে যে তুমি মানে উদ্ভাস হচ্ছে মানে তাদের যে ক্লাস বলো, এক্সাম বলো, এক্সামের কোয়ালিটি, মানে সুপার কোয়ালিটি, সুপার কোয়ালিটি, ঠিক আছে? সো এজন্য উদ্ভাস অবশ্যই অবশ্যই উদ্ভাসে ভর্তি হইতে হবে, কারণ হচ্ছে উদ্ভাসের মতো করে ইঞ্জিনিয়ারিংটা মানে গুছানো আর কোনো কোচিং এ নাই আর কি, এরকম বাংলাদেশে কোচিং নেই, কারণ তারা অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে এমন সিস্টেম এবং তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের যে সিস্টেম, তুমি মনে করো যে পরীক্ষা দিতে গেছো, তুমি অফলাইনে পরীক্ষা দিবা, তো তোমরা যারা উদ্ভাসের স্টুডেন্ট তারা তো জানোই, অফলাইনে পরীক্ষা দাও, ওইগুলা স্ক্যান করে তোমাকে ওয়েবসাইটে পাঠিয়ে দিবে, দেন ওয়েবসাইটে তুমি দেখতে পারবা যে কত নাম্বার পাইছো না পাইছো, দেন আবার ওইখান থেকে রিভিউ দিতে পারবা। সো এই জন্য অবশ্যই উদ্ভাস নিতে হবে তোমাকে, কারণ এখানে আমি কিন্তু উদ্ভাসের কোনো প্রমোশন করতেছি না, কারণ ইঞ্জিনিয়ারিং মানে উদ্ভাস, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে উদ্ভাসের সাথে তোমাকে আগাইতে হবে। ধরো তোমার বোর্ড পরীক্ষা শেষ, সবকিছু শেষ, তো উদ্ভাসের সাথে যদি আগাইতে চাও, তো এখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে এক ধরনের স্টুডেন্ট আছে যাদের সিলেবাস অনেক ভালো করে শেষ হয়ে গেছে, আবার কিছু কিছু আছে যে কোনো রকম ভাই সিলেবাস শেষ করছি, সিলেবাস শেষ হয় নাই, মানে 10 এর 1 সিলেবাস শেষ হয়েছে। আরেকটা হইতে পারে যে সিলেবাস শেষ হয়নি, অনেক বাকি আছে, কিছু বাকি আছে, এরকম। তো এরকম তিনটা ক্যাটাগরি হইতে পারে আর কি, যে একটা ক্যাটাগরি সিলেবাস শেষ হয়ে গেছে, আরেকটা সিলেবাস শেষ হয়নি মানে কোনো মধ্যে শেষ হয়েছে, আরেকটা সিলেবাস শেষ হয়নি, অনেক কিছু বাকি আছে, কিছু বাকি আছে, ঠিক আছে? সো এরকম করে ভাগ করতে পারি। তো এখন দেখো যে উদ্ভাস তোমাকে কি কি প্রোভাইড করে, মানে এই কোশ্চেনটা আসলে একটা ইনভ্যালিড কোশ্চেন। মানে উদ্ভাস তোমাকে কি কি দিবে না, এই কোশ্চেনটা যদি আমি করি, সো কেন, কারণ কি উদ্ভাসে তুমি দেখবা অফলাইনে ক্লাস পাচ্ছ, যদি ফুল কোর্সের অ্যাক্সেস নাও, অফলাইনে ক্লাস, অফলাইনে এক্সাম, ক্লাস হয় ডেইলি ক্লাস। ডেইলি ক্লাস বলতে উইকলি 3টা ক্লাস হবে, 3 ক্লাস পার উইক, 3 ক্লাসেস পার উইক। তারপর হচ্ছে তোমার এক্সাম হয়, ডেইলি এক্সাম, এই যে যে ক্লাসগুলোতে যাবে ওই 3টা ডেইলি এক্সাম, আর হচ্ছে তোমার উইকলি এক্সাম। সেটা হচ্ছে অফলাইনে। আর অনলাইনে, অনলাইনে ক্লাসের কোনো অভাব নেই ওদের, মানে অনলাইনে এত এত ক্লাস দেয়, ম্যারাথন ক্লাস, তারপরে হচ্ছে প্রথমে দেয় ম্যারাথন ক্লাস, তারপর হচ্ছে অ্যাডভান্স ক্লাস, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, মানে এমন কোনো কিছু নাই যা তোমাকে দিবে না। আবার এক্সাম, এক্সাম তো ভাই মানে তোমাকে রিটেন এক্সাম দিবে অনলাইনে, রিটেন এক্সাম নিতে দিবে, সপ্তাহে একটা করে রিটেন এক্সাম, তারপর যে ডেইলি এক্সাম, তারপর প্র্যাকটিস এক্সাম, মানে প্র্যাকটিস এক্সাম, এমন কোনো এক্সাম বাদ নাই যে তুমি দিতে পারবে না। মানে এত ওদের অনলাইনের রিসোর্সটা এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ যে বলার ভাষা নাই। তো ওদের ক্লাসের অভাব নাই কোনো, অনলাইনে অনেক অনেক ক্লাস, ম্যারাথন ক্লাস, তারপরে অ্যাডভান্স কিছু ক্লাস আছে, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সব ক্লাস, তারপর এক্সামের ক্ষেত্রে তুমি প্রত্যেকদিন ডেইলি এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, অনেকবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস এক্সামের কোশ্চেনের অভাব নাই, রিটেন এক্সাম দিতে পারবা, যেটা তুমি অফলাইনে দিয়ে থাকো ওইটা আবার অনলাইনেও দিতে পারবা ভিন্ন একটা কোশ্চেনে, মানে এক মানে তুমুল কাণ্ড আর কি যেটাকে বলে। আর হচ্ছে ভাই বই, অনেক অনেক বই দিবে তোমাকে, কোশ্চেন ব্যাংক দিবে, প্র্যাকটিস বুক দিবে, তারপর হচ্ছে কনসেপ্ট বুক দিবে, মানে অনেক অনেক বই থাকবে। তারপর প্রিলিমিনারির জন্য প্রিলিমিনারি এক্সাম, তারপর রিটেন এক্সামের আগে রিটেনের জন্য বই দিবে। সো অনেক অনেক বই দিবে, অনেক অনেক এক্সাম করার সাথে অনেক অনেক ক্লাস দেবে। মেন কথা হচ্ছে উদ্ভাস একজন স্টুডেন্টকে যে, ও আচ্ছা মেইন আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, এখানে লেখা হচ্ছে কিউএনএ সার্ভিস দেয় ওরা, কিউএনএ সার্ভিস দেয় 24 ঘন্টা কিউএনএ সার্ভিস। 24 ঘন্টা কিউএনএ সার্ভিস বলতে তোমার একটা কিউএনএ, ওদের ওয়েবসাইটে একটা কিউএনএ পোর্শন থাকে, ওইখানে তোমার কি করতে হয় যে তোমার মানে তুমি কোয়েশ্চেন করতে পারবা, যে একটা টপিক তুমি বুঝতেছো না, ওইটা ছবি তুলে দিয়ে দিবা, তো ওইখানে কিউএনএ যে মানুষ আছে কিছু, মানে টিচার আছে, ওনারা কিউএনএ মানে তোমার আনসার দিবে আর কি। সো এটা জোস একটা বিষয় যে তুমি মানে অনেক অনেক কোশ্চেন করতে পারবা, মানে আনলিমিটেড কোশ্চেন করতে পারবা। সো এখানে তুমি চাইলে ধরো তোমার সমস্যা হয়েছে 100টা, তো 100টা সমস্যা তুমি দিতে পারবা এখানে, যেটা মনে করো অনেক সময় হয় কি যে আমরা অফলাইনে বা অনলাইনে কাউকে জিজ্ঞাসা করতে ভয় পাই, তো ওইটা কিন্তু এখানে ওদেরকে ওইখানে করা যায় আর কি, যে তুমি চাইলে যে কোনো কোশ্চেন করতে পারবা এবং আনলিমিটেড কোশ্চেন করতে পারবা, এটা একটা সুপার একটা বিষয়, ঠিক আছে? সো উদ্ভাসের যে বিষয়টা হচ্ছে, উদ্ভাস তোমাকে এত এত জিনিস প্রোভাইড করবে যে তুমি উদ্ভাসের 30% রিসোর্সও ইউজ করতে পারবা না।
ওদের যে টোটাল 100% রিসোর্সের মধ্যে তুমি 30% রিসোর্সও ইউজ করা সক্ষম না। যদিও আমাদের সব রিসোর্স লাগবে না, আমরা সামনে বলবো যে কেন তোমাকে মানে এসিএস থেকেও তোমার কিভাবে উপকৃত হবে। সো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি স্টাডি স্ট্র্যাটেজি উইথ উইকলি এক্সাম দেখি, যে ওরা কি করে যে তোমাদের ডেইলি এক্সাম নেয়, উইকলি এক্সাম নেয়, আর হচ্ছে তোমার ধরো আমি একটু দেখাই যে উদ্বাসের যে বিষয়টা। সো তুমি মনে করো উদ্বাসে ভর্তি হইলা, সো উদ্বাসে ভর্তি হলে ওরা কি করবে, একটা রুটিন দিবে। সো ওরা রুটিন পাবলিশ করবে। সো ওই রুটিনে তোমার হচ্ছে থাকবে হচ্ছে আহ, তিনটা ক্লাস, তিনটা ক্লাস। তো এরকম হয় যে শনি সোম বুধ, একটা হচ্ছে শনি সোম বুধ ব্যাচ, এরকম আর কি, মানে একটা আর একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এরকম ব্যাচ আর কি। সো বৃহস্পতি, সো এই 3 দিনে তোমার তিনটা করে ক্লাস হবে, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, ম্যাথের একটা। এখন মনে করো যে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, থার্ড উইক, যে কোনো একটা উইকে ফিজিক্সের এই চ্যাপ্টারটা থাকবে, কেমিস্ট্রির এই চ্যাপ্টার, ম্যাথের এই চ্যাপ্টারটা থাকবে। ওই চ্যাপ্টারের উপর অফলাইনে ক্লাস হবে একটা, অফলাইনে অফলাইনে ক্লাস হবে। এবং ধরো হচ্ছে আজকে ফিজিক্সের ক্লাস ছিল, তো আজকে ফিজিক্সের ক্লাস, কালকে হচ্ছে সোমবার দিন যদি কেমিস্ট্রি ক্লাস হয়, দেন হচ্ছে ওই সোমবার দিন ফিজিক্সের উপর একটা মানে ডেইলি কুইজ হবে। তো কুইজটা হয় তোমার 10 মার্কসের এমসিকিউ থাকে, 10 মার্কসের এমসিকিউ, আর হচ্ছে তোমার একটা রিটেন, ঠিক আছে। সো ওটা খুবই সুন্দর যে রিটেন তুমি পড়ে আসছো, রিটেন এক্সাম দিয়ে দিলা আর এমসিকিউ এক্সাম দিয়ে দিলা, তাহলে এবার ওই রিটেন এক্সামটা তুমি তখন হচ্ছে স্ক্যান করে তোমার ওয়েবসাইটে তোমার যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে দিয়ে দিবে, তখন তুমি দেখতে পারবে যে তুমি কি লিখছো, তোমার কি ভুল হয়েছে। আবার যদি খাতা উল্টাপাল্টা করে দেখে তখন তুমি রিভিউ দিতে পারবে। সো এরকম করে ওরা আগায় আর কি। সো এটা হচ্ছে তাদের ডেইলি কাজ। আর একটা হচ্ছে উইকলি এক্সাম, সো এটার মধ্যে থাকবে একটা উইকলি এক্সাম। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে উইকলি এক্সামটা খুবই খুবই ইম্পর্টেন্ট। উইকলি এক্সামটা কি, ওই যে তোমার হচ্ছে মনে করো এই সপ্তাহে যে বলছে ভেক্টর হবে, ফিজিক্সে ভেক্টর, কেমিস্ট্রিতে গুণগত রসায়ন, আর ম্যাথে হচ্ছে ধরো বৃত্ত বা সরলরেখা। সো এটা যদি প্রথম উইকের সিলেবাস হয়, তো প্রথম উইকের যে উইকলি এক্সামটা আছে ওই এক্সামটা হবে এটার উপর বেসিস করে। এবং উইকলি এক্সামে কি কি থাকে, উইকলি এক্সামে থাকে হচ্ছে তোমার উইকলি এক্সামে থাকে তোমার হচ্ছে 180 মানে 18টা রিটেন এক্সাম, রিটেন ম্যাথ, রিটেন, এবং হচ্ছে তোমার 50টা এমসিকিউ। সেটার জন্য খুবই কম সময় থাকে, যে 50টা এমসিকিউর জন্য, রিটেনের জন্য তুমি পাও অ্যারাউন্ড 54 মিনিটের মতো সময়, আর 55 মিনিট। আর এটার জন্য তুমি পাবো হচ্ছে তোমার হচ্ছে 50টা এমসিকিউ, আই থিঙ্ক কত যে মিনিট ছিল, 90 মিনিটের মতো ছিল আর কি, বা এরকম সময় ছিল আর কি। মানে খুব কম সময় পাওয়া যায়, এত বেশি সময় পাওয়া যায় না। সো এটার জন্য তোমাকে মানে উইকলি এক্সামের যে বিষয়টা সেটা বললাম আর কি, যে 230 নাম্বারের এক্সাম হয় আর কি, 230, 18টা রিটেন ইন্টু 10 হচ্ছে 180, আর হচ্ছে তোমার 50টা রিটেন, সরি 50টা এমসিকিউ, এটার জন্য হচ্ছে 50 মার্কস। তো এটার জন্য হচ্ছে 230 মার্কস টোটাল। আর ওই রকম করে সেম আগের মতো, যে 6টা থাকবে ম্যাথের, 6টা ফিজিক্সের, 6টা কেমিস্ট্রির, মানে রিটেন যে এক্সাম প্রশ্নটা আছে। আর এখানেও সেম, খালি ম্যাথের একটা বেশি থাকবে, আর বাকিগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সমান সমান থাকবে। সো এটার জন্য তোমাকে সময় দিবে, সময়টা আমি ভুলে গেছি, সময়টা আই থিঙ্ক কত ছিল, 18 মেবি 90 মিনিট ছিল কি না এটা বুঝছে না, 50 না 90 মিনিট ছিল না, আরো কম ছিল আর কি। 1 hours and 25 minutes, সরি হ্যাঁ, 1 hours and 25 minutes, 25 মিনিট বা 20 মিনিটস এরকম থাকে আর কি, অর্থাৎ মানে 80 মিনিটের মতো থাকে। তো 80 মিনিটের ভিতরে তোমাকে এই মার্কসটা মানে করতে হবে। আমি এক্সাক্ট টাইমটা ভুলে গেছি, সরি। মানে খুবই মানে এত বেশি সময় পাওয়া যায় না আর কি, যেটা তোমার হচ্ছে মানে হচ্ছে বুয়েটের যেটা আছে, যে বুয়েটের হচ্ছে কি 100টা এমসিকিউ আসে প্রিলিমিনারিতে, 100টা এমসিকিউ, টাইম থাকে 60 মিনিট। আর যখন রিটেন হয়, রিটেনও সেম জিনিস হচ্ছে তোমার এই যে 40টা রিটেন থাকে, 40টার জন্য প্রত্যেকটার জন্য তুমি 3 মিনিট করে সময় পাবা, অর্থাৎ একটা রিটেনের জন্য 3 মিনিট সময় থাকো, ওই রেশিওটা এখানে মেনটেন করা হয় আর কি। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তুমি উদ্ভাসের সাথে কিভাবে আগাবা। সো যখন মনে করো যে তোমার যে আরেকটা কথা বলে নিই, যে এই স্লাইডটা আগে শেষ করি, সেটা হচ্ছে যে এসিএস এবং আদার্স যে অনলাইন গুলো আছে, আমি রিকমেন্ডেশন করবো তুমি এসিএস এ ভর্তি হয়ে যাবা, এসিএস এ ভর্তি হবা। সো এখন আমি বলবো তোমাকে তুমি কিভাবে পড়াশোনা করবা, এটা হচ্ছে আমি মানে মনে করি এভাবে পড়া উচিত। সবাই তো সেম ভাবে পড়বে না, তুমি চাইলে অন্য একটা নিতে পারো, যে অন্য কিছু একটা করতে পারো। সো প্রথম কথা হচ্ছে তুমি ধরো ফিজিক্স নিয়ে স্টার্ট করি আমরা, বা ম্যাথ নিয়ে স্টার্ট করি। সো ম্যাথ, সো ম্যাথ কি করবো, ম্যাথ হচ্ছে উদ্ভাস। এটা মানে কি বলবো, যে তোমার হচ্ছে উদ্ভাসের ম্যাথ তোমাকে করতে হবে। উদ্ভাসের ম্যাথ এত রিচ, পুরা মানে এত এনরিচ ওদের মানে কি বলবো, যে তোমাকে আমি একটা উদাহরণ দিই, তো 22 ব্যাচের
22 ব্যাচে কয়েকটা ম্যাথ, একটা ম্যাথ আসছিল বা দুইটা ম্যাথ এরকম ছিল যেগুলো বইয়ে ছিল না, মানে বইয়ে ছিল না, কোথাও কোনো বইয়ে ছিল না, কিন্তু ঠিকই প্র্যাকটিস বুকে ছিল, উদ্ভাসে প্র্যাকটিস বুকে। আমাদের সময় কি হয়েছিল, আমাদের সময় ভাই, আমাদের সময় উদ্ভাসে ক্লাস নিতে হচ্ছে উজ্জ্বল ভাই। সো উজ্জ্বল ভাই আর হচ্ছে ইয়া ভাই, আরেকজন ভাই ক্লাস নিত। সো এই দুইজন ভাই ক্লাস নিত উদ্ভাসের অনলাইনের ম্যারাথন ক্লাসগুলা। সো ওই ক্লাসগুলা থেকে হুবহু কমন পড়ছে একটা ম্যাথ, আরেকটা ম্যাথ কমন পড়ছে একেবারে কনসেপ্ট বুক থেকে একেবারে হুবহু, এবং এই দুইটা ম্যাথ কোনো বইয়ে নাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যে বইয়ের ম্যাথ কমন পড়া আর বইয়ের বাইরে থেকে তোমাকে, মানে দেখো খুব সিলেক্টিভলি ম্যাথ করাইছে, এমন ভাবে ম্যাথ করাইছে, ওই ম্যাথ থেকে দুইটা তিনটা কমন পড়ছে, মানে যেগুলো বইয়ে নাই। বুঝতে পারছো? তার মানে উদ্ভাস থেকে তোমাকে ম্যাথটা পড়তে হবে। এখন কথা হচ্ছে যে তুমি যদি সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে যায়, যেমন আগের যে ক্যাটাগরিটা আমরা দেখছিলাম, যে যাদের সিলেবাস শেষ হয়ে গেছে এবং মোটামুটি সিলেবাস শেষ হয়েছে, তারা অবশ্যই কি করবো, যে উদ্ভাস থেকে ম্যাথ করার সময় উদ্ভাসের যেগুলো আছে, উদ্ভাসের ম্যারাথন ক্লাস অবশ্যই করবা। উদ্ভাসের ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবা, ম্যারাথন ক্লাস। সো এই ম্যারাথন ক্লাসগুলো করতে হবে। এবং এখানে তোমার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক আর হচ্ছে প্র্যাকটিস বুক। কনসেপ্ট বুক প্লাস হচ্ছে প্র্যাকটিস বুক ম্যাথের জন্য। সো ম্যাথের জন্য প্র্যাকটিস বুকটা একটু ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে মাঝে মাঝে, কারণ হচ্ছে প্র্যাকটিস বুক থেকে অনেক সময় কমন পড়ে আর কি, বুয়েটে কমন পড়ে মাঝে মাঝে। তারপরে মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি ভালো হবে। সো এটার জন্য আবার এমসিকিউ প্রিপারেশনটাও এখান থেকে নিতে থাকবা, কারণ তোমার হচ্ছে উইকলি এক্সামে এমসিকিউ আসবে। সো উইকলি এক্সামে এমসিকিউ আসবে, রিটেন আসবে। সো ওই প্রিপারেশন গুলো কি করবা, এমসিকিউর জন্য কনসেপ্ট বুকের যে এমসিকিউ গুলো আছে, প্র্যাকটিস বুকের এমসিকিউ গুলো আছে, তারপরে হচ্ছে বইয়ের যে এমসিকিউ গুলো আছে, তুমি যত বেশি এমসিকিউ করতে পারো আর কি। তো প্রথম আমার টার্গেট থাকবে হচ্ছে, ধরো বইয়ের যে কোনো একটা বইয়ের এমসিকিউ, দেন হচ্ছে তোমার কনসেপ্ট বুকের এমসিকিউ গুলা, প্লাস হচ্ছে প্র্যাকটিস বুকের এমসিকিউ। তোমাকে সবগুলো করতে হবে নট নেসেসারি, তুমি চেষ্টা করবা যে এই সিকোয়েন্সটা সবসময় ফলো করার জন্য। আর হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই করবা। আর হচ্ছে যে কোনো একটা বই, মেইন বই খুবই ইম্পর্টেন্ট, মানে এই কাজটা অনেকে করে না। মেইন বই তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো তুমি মনে করো যে সরল লেখা পড়তেছো, তো সরল লেখা পড়ার সময় কি করবো, অবশ্যই প্রথমে মেইন বইটা আগে পড়বা, ঠিক আছে? সো মেইন বইটা যদি না পড়ো কোনো লাভ নাই, মেইন বইটা আগে পড়তে হবে। দেন হচ্ছে তোমার হচ্ছে ম্যারাথন ক্লাস, মানে ম্যারাথন ক্লাস করতে হবে। ম্যারাথন ক্লাসের যে ম্যাথ গুলো আছে ভাই, চোস চোস ম্যাথ, ওগুলো অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে তোমার কনসেপ্ট বুক, তারপর হচ্ছে প্র্যাকটিস বুক, ঠিক আছে? সো এগুলো করতে হবে। দেন হচ্ছে আমার প্রথম সিরিজ থাকবে হচ্ছে মেইন বই, তারপর হচ্ছে ম্যারাথন ক্লাস উদ্ভাসের, এবং ম্যারাথন ক্লাসের প্রত্যেকটা ম্যাথ যাতে তুমি করতে হবে। ম্যারাথন ক্লাসে কিন্তু হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ পড়ায়, মানে বইয়ের সাথে মিল নাই এরকম অনেক বেশি ম্যাথ পড়ায়। তো এরপরে হচ্ছে কনসেপ্ট বুকটা অবশ্যই দেখবা, প্র্যাকটিস বুকটা একটু একটু দেখবা আর কি। যদি আরো বেশি সময় পাও দেন হচ্ছে তুমি হচ্ছে তোমার ওই মানে উদ্ভাসে অ্যাডভান্স কিছু ক্লাস আছে ম্যাথের জন্য, অ্যাডভান্স ক্লাস, এগুলো হচ্ছে মিতুল বাইনি ছিল আমাদের সময়, এখন মনে হয় হাসিফ টাসিফ ওরা আমার 23 ব্যাচের একজন আছে বা এরকম কেউ নেই। সো এটা বিষয় না, তো ওইটাও করতে পারো আর কি অ্যাডভান্স ক্লাসটা। সো এটা হচ্ছে তোমার ম্যাথের জন্য বলতেছি। তো ম্যাথ কিভাবে পড়বা, ম্যাথ হচ্ছে প্রথমে মেইন বই পড়বা, প্রত্যেকটার জন্য মেইন বই পড়তে হবে। তারপর হচ্ছে উদ্ভাসে ম্যারাথন ক্লাস ওটা দেখবা, উজ্জ্বল ভাই আর হচ্ছে অর্ঘ্য ভাই অনেক ভালো ক্লাস নেই। তো এবং ওইগুলো হচ্ছে পিডিএফ গুলা দেয়া থাকে, সো পিডিএফ গুলা দেখবা। তারপর হচ্ছে কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক হালকা দেখবা। আর হচ্ছে অ্যাডভান্স কিছু ক্লাস আছে, ওই অ্যাডভান্স ক্লাসগুলোও দেখতে পারো আর কি। বা অ্যাডভান্স ক্লাসে তোমার হচ্ছে উঠবে। তো এটা হচ্ছে কাদের জন্য, এই যে আমি বললাম এটা হচ্ছে তাদের জন্য যাদের অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে এবং যারা একটু পড়াশোনা ভালো পারো আর কি, তাদের জন্য। আর যারা একটু দুর্বল, মানে পড়াশোনা করতে একটু মানে কেমন কেমন মানে বুঝতে পারতেছো, সো তাদের জন্য উচিত হবে যে প্রথম কথা হচ্ছে তুমি মেইন বইটা অবশ্যই ভালো করে পড়ো, এবং উদ্ভাসের এখানে যে ম্যারাথন ক্লাসগুলো হয় এখানে একটু একটু কঠিন কঠিন ম্যাথ করায়, তুমি চেষ্টা করবে যে এই ম্যারাথন ক্লাসে সবগুলো যাতে বুঝতে পারো। সো এই দুইটা করলেই তোমার এনাফ হবে, এবং তুমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে। মানে প্র্যাকটিসের এখানে বিকল্প নেই, তুমি যদি প্র্যাকটিস না করো মানে তুমি অনেক বেশি ধরা খেয়ে যাবে। সেটা হচ্ছে ম্যাথের জন্য আমার প্রত্যেকটা অধ্যায় এইভাবে শেষ করে ফেলবো, মানে উদ্ভাসে উইকলির সাথে সাথে যাতে তোমার সিলেবাসটা শেষ হয়। এখন যাদের সিলেবাস শেষ হয় নাই তারা কি করবা, ধরো হচ্ছে তোমার সিলেবাস অবশ্যই পার্শিয়ালি শেষ হয়েছে, ধরো এই উইকে সরল রেখা আছে এবং সরল রেখা তোমার পড়া হয় নাই, তাহলে তুমি কি করবা, আগে হচ্ছে সরল রেখাটা তুমি শেষ করবা কোনো একটা ওয়ান শট ক্লাস দেখে, মানে যত কম সময়ে কাজটা করা যায়, এবং মেইন বই অবশ্যই পড়বা, মেইন বই থেকে শেষ করবা, ঠিক আছে? দেন হচ্ছে আবার এই যে আমি এগুলো বললাম এগুলা থেকে চলে আসবে আর কি যত বেশি সময় পাই। তো এখানে সবকিছু করতে পারো প্রথমে এরকম কিছু না, তুমি চাইলে আহ, আস্তে আস্তে করবা আর কি, যে মেইন বই পড়লা, তারপর ম্যারাথন ক্লাস দেখলা, বা যদি সময় না পাও তারপর। তো এখানে মানে এখানে যেটা বিষয়টা বুঝতে হবে যে যদি দেখো যে তুমি পারতেছো না, তো এখানে একটু মানে চেষ্টা করতে হবে বেশি বেশি। প্লাস আচ্ছা আর একটু পরে বলি। তো এখন কথা হচ্ছে ধরো মানে ফিজিক্স, তো ফিজিক্সের জন্য কি করবা, যে
ফিজিক্সটা এসিএস এরটা মানে বেস্ট। ফিজিক্স পড়বা এসিএস থেকে, ঠিক আছে? এটা উদ্ভাসের আমার কাছে বেশি ভালো লাগে নাই। মানে বা তুমিও দেখতে পারো, তুমি অবশ্যই সবগুলা দেখবা প্রথমে, যে ফিজিক্স কোথায় কি পড়াচ্ছে না পড়াচ্ছে এগুলো দেখবা। যেমন মনে করো যে ম্যাথের ক্ষেত্রে বললাম যে উদ্ভাস, তো তুমি যদি এই সবগুলো শেষ হয়ে যায় দেন হচ্ছে আবার তুমি চাইলে এসিএস এর যে ম্যাথ আছে ওটাও দেখতে পারো। তো এখন কথা হচ্ছে যখন তুমি ফিজিক্স করবা, ফিজিক্সটা অবশ্যই এসিএস দিয়ে শুরু করবা। এসিএস এর যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস তোমার, আমি যদি এই যে মানে ক্যাটাগরি নাম্বার 1 2 3 তে যদি ভাগ করি, যে 1 2 3 যাদের অলরেডি ভালো করে শেষ হয়ে গেছে এবং যাদের মোটামুটি শেষ হয়েছে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো তোমার আর ক্লাস করার দরকার নেই। মানে এসএসসি যখন তুমি করবা তোমার ক্লাস করার দরকার নেই ফিজিক্সে। তুমি যদি ক্লাস করতে চাও তোমার অনেক সময় নষ্ট হবে। তুমি কি করবা, সিম্পলি পিডিএফটা অন অন করবা, ওরা পিডিএফ দিয়ে দেয়, পিডিএফটা ওপেন করে প্রথমে দেখবা যে থিওরি পড়াই, বাই পড়াই থিওরি, সমস্যা নেই। অপার বাই তারপর হচ্ছে অপূর্ব বাই প্রথমে থিওরি পড়াই দেন ম্যাথ পড়াই। প্রথমে দেখবা যে থিওরিগুলা প্রথমে পড়বা, ঠিক আছে? সো থিওরিগুলো পড়ে দেন হচ্ছে ওই যে প্র্যাকটিস যেগুলো করাইছে ম্যাথগুলো করতে থাকবা। আবার হচ্ছে উদ্ভাসে যে কনসেপ্ট বুকটা আছে ফিজিক্সের ওটা অনেক সুন্দর। সো কনসেপ্ট বুকটা পাশে রাখবা প্লাস হচ্ছে একটা মেইন বই। সো আমি সবসময় ইলিয়াস স্যারের বইটা পড়তে পছন্দ করি। ইলিয়াস স্যার, সরি ইসাক স্যার আর কি, ইলিয়াস স্যার বলতেছি, ইসাক স্যারের বই। ইসাক স্যার, ইসাক স্যার বা যে কোনো একটা বই পড়তে পারো। সো প্রত্যেকটার জন্য মেইন বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে আমি অনেক স্টুডেন্টকে দেখি যে যারা কি করে যে মেইন বইটা পড়ে না, মেইন বই না পড়ে উদ্ভাসের এই বই, এসিএস এর পিডিএফ, প্র্যাকটিস শিট, এই সেই হ্যান দেন কত কিছু করতে থাকে, কিন্তু পরীক্ষার হলে পারে না। সো পরীক্ষার হলে পারার জন্য তুমি অন্য কিছু করো আর না করো, তোমাকে মেইন বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইসাক স্যারের যে ম্যাথগুলো আছে ওগুলো মানে সিকের ওয়েটের জন্য ইম্পর্টেন্ট, বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেলো স্যার আছে, ওগুলা মানে আমার কাছে ইসাক স্যারটা বেশি ভালো লাগছে। তোমার যে কোনো একটা বই, তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বই পড়বা ফিজিক্সের জন্য, যে কোনো একটা মেন বই পড়লা প্রথমে, তারপর কনসেপ্ট বুকটা সাথে রাখলা এবং এসিএস এর পিডিএফ গুলো ওপেন করলা, ঠিক আছে? ওইখান থেকে দেখবা যে পিডিএফ এর প্রথমে থিওরি পড়াইতেছে বাইরা, থিওরি পড়ানোর পরে ম্যাথ গুলা নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে? ম্যাথ গুলা নিজে নিজে করার চেষ্টা করবা, প্রথমেই দেখবা না, নিজে নিজে করার চেষ্টা করবো। এখন তোমার যদি থিওরিতে মানে গ্যাপ না থাকে তাহলে হচ্ছে তোমার ক্লাস করার দরকার নেই, যেটা আমি বলতে চাচ্ছি আর কি। তোমার ক্লাস করার কোনো দরকার নাই, যে তুমি ফিজিক্সের কোনো ক্লাসে করার দরকার নেই। তোমার যদি অলরেডি থিওরি পড়া হয়ে থাকে তাহলে তুমি পিডিএফ গুলো ওপেন করে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমার এখানে অনেক বেশি প্র্যাকটিস লাগবে। তো এখন কথা হচ্ছে যাদের আবার ওই যে মনে করো থিওরিতে সমস্যা আছে, তো তোমার যদি থিওরিতে সমস্যা থাকে তো এমন হয় যে একটা অধ্যায় তুমি পড়ছো আগে, ধরো গতিবিদ্যা, সরি নিউটনিয়ান মেকানিক্স, তো নিউটনিয়ান মেকানিক্সে তুমি যখন পড়তে গেছো, তো তখন তোমার একটা মনে করো যে এই অংশটা তুমি বুঝতেছো না, রোটেশনাল মোশন তুমি মনে করো পারতেছো না। তো তোমার কাজ হচ্ছে যে যখন মেইন বই পড়বা না, বলছি না, ওই মেইন বই যখন পড়বা প্রত্যেকের জন্যই এটাই সাজেশন থাকবে যে তোমার বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট যাতে মাথায় ক্লিয়ার থাকে। যে বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ওইগুলা তুমি ওয়ান শট ভিডিও বা মানে ইউটিউবে ভিডিও মনে করো রোটেশনাল মোশন লিখে সার্চ দিবা, সার্চ দিয়ে যা যা আসে ওগুলো দেখে তোমার সবগুলা কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, বুঝতে পারছো? এমন একটা কনসেপ্টও যাতে বাদ না যায়। তারপর কনসেপ্ট শেষ হয়ে গেল, তো এখন তুমি ম্যাথ করার জন্য প্রস্তুত, তো ম্যাথ করবা। আর যদি তুমি মনে করো যে না আমার ক্লাসে করার দরকার আছে, আমি কিছু বুঝতেছি না, পিডিএফ করে পারতেছি না, তখন তোমার ক্লাস করতে হবে। তো আমি আবার বলে দিই, মেইন বই, বইয়ের সব টপিক মাথায় রাখতে হবে, কনসেপ্ট বুঝতে হবে এবং বইয়ের ম্যাথগুলো অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে এসিএস দেখবা, যদি ক্লাস করার দরকার পড়ে ক্লাস করবা, যদি ক্লাস করার দরকার না পড়ে ক্লাস করবা না, পিডিএফ ওপেন করে ম্যাথ সলভ করবা আর কনসেপ্ট বুকটা সাথে রাখবা। সাথে সাথে উদ্ভাসের যদি এটা শেষ হয়ে যায় তোমার, ধরো এই কাজটা করে ফেলছো, তাহলে হচ্ছে তুমি প্র্যাকটিস বুক, উদ্ভাসের প্র্যাকটিস বুক আছে, তো ওই প্র্যাকটিস বুকে দেখবো হচ্ছে মানে ফিজিক্সের প্রত্যেকটা প্র্যাকটিস বুকের লাস্টের দিকে থাকে হচ্ছে অ্যাডভান্স কিছু ম্যাথ, বুঝতে পারছো? এই অ্যাডভান্স ম্যাথগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? অ্যাডভান্স ম্যাথগুলো, এরপর হচ্ছে তোমার এর উপরে যে এক্সক্লুসিভ ম্যাথ থাকে, তো আমাদের সময় অ্যাডভান্স এক্সক্লুসিভ এরকম ছিল, গতবার চেঞ্জ করছে। লাস্টের দিকে ম্যাথগুলো অনেক সুন্দর সুন্দর থাকে, ওইগুলো করবা, তারপর উপরের দিকে করবা, তারপর উপরের দিকে করবা, এভাবে যাবা, ঠিক আছে? অথবা তুমি নিচের দিকে আসতে পারো, মানে তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা দেখবো যে কেমিস্ট্রি বিষয়টা, ঠিক আছে? একটা পেজ নিয়ে নিয়ে আগে। তো কেমিস্ট্রিটা একটু মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ কি যে ফিজিক্স ম্যাথ আর যে ফিজিক্স আছে, সো ম্যাথ আর ফিজিক্স সবাই মোটামুটি সেম পারে, যে বা এটা তেমন কিছু ডিফারেন্স ক্রিয়েট করে না। কিন্তু কেমিস্ট্রিতে তোমার একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। সো কেমিস্ট্রিটা তুমি কোথা থেকে পড়বা? প্রথম কথা হচ্ছে তোমার কেমিস্ট্রি হাজারি স্যারের বইটা অবশ্যই পড়তে হবে, হাজারি স্যার, অথবা তোমরা যারা অনেকে গোয়া স্যার পড়ছো, এখানে যে বইয়ের নামগুলো বলছি এগুলো হচ্ছে আপেক্ষিক আর কি,
নট নেসেসারি তুমি হাজারি স্যার পড়ো নাই, এটা মানে এটা না যে তুমি মানে কিছু হয়ে গেছে। তুমি গুহা স্যার পড়লে ভালো, হাজারি স্যার পড়লেও ভালো। সো আমাদের মেন সমস্যা হাজারি স্যারের বইটা একটু সুন্দর, মানে সুন্দর বলতে এখানে টপিক গুলো একটু ভালো আছে। আর গুহা স্যারের বইতে অনেক একটু কঠিন কঠিন টপিক থাকে। তো প্রথম কথা হচ্ছে যে তুমি যে কোনো একটা বই পড়বা, ঠিক আছে, যে কোনো একটা বই, বা তুমি যদি দুইটা বই পড়তে পারো খুব ভালো। তো বই পড়লা, এখন কেমিস্ট্রিটা কোথা থেকে পড়বা? কেমিস্ট্রিটা হচ্ছে মানে আমি এখানে একটা জিনিস দেখছি যে কেমিস্ট্রি দেখো যেটা ভালো মনে করো। তো কেমিস্ট্রি হচ্ছে তো অনেকে মানে এসিএস এর আমার একদমই ভালো লাগে না, এসএস ভালো লাগে না। তারপর হচ্ছে উদ্ভাসের দীপ্র ভাই ভালো পড়ায় মোটামুটি, তো উদ্ভাসের দীপ্র ভাইয়ের ক্লাসগুলো দেখতে পারো। দীপ্র ভাইয়ের ক্লাস প্লাস হচ্ছে আরেকটা বাই ক্লাস নেই, সো উদ্ভাসের ক্লাসগুলো দেখতে পারো, বা উদ্ভাসের পিডিএফটা দেখতে পারো, আর হচ্ছে এসিএস এর পিডিএফটাও দেখতে পারো। সো এখানে আমি তোমাকে বলবো যে তুমি দেখবা যে উদ্ভাসেরটা তোমার ভালো লাগতেছে নাকি এসিএস এর তোমার ভালো লাগতেছে। দুইটা ক্লাস করে দেখবা যে যদি এসিএস এরটা ভালো লাগে, আমার এসিএস এরটা ভালো লাগতো না, আমি পারতাম না, তো উদ্ভাসেরটা আমি দেখতাম, আর হচ্ছে এসিএস এর পিডিএফ গুলো দেখতাম। সো যে কোনো দুই জায়গায় দেখবা যে কোন ক্লাসটা তোমার ভালো লাগতেছে। যদি উদ্ভাসের ক্লাসগুলো ভালো লাগে উদ্ভাসের ক্লাস করবা, এসিএস এর ক্লাস ভালো লাগে এসিএস এর ক্লাস করবা। কিন্তু ২ টার পিডিএফটা তোমার মাথায় রাখতে হবে যে যদি ২ জায়গার এই যে পিডিএফ গুলা দিবে, ওই পিডিএফ গুলা তুমি নামায় রাখবা, ওই পিডিএফ গুলা পড়তে থাকবে বেশি, বেশি। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য সাজেশন। তো লাস্ট সামারি, খুবই ইম্পোর্টেন্ট সামারি, মেইন বই। এটা হচ্ছে কথা। মেইন বই ছাড়া তোমার কোনো কথা নেই। ঠিক আছে? মেইন বই তোমাকে অবশ্যই, অবশ্যই পড়তে হবে। প্লাস হচ্ছে অন্য যা কিছু পড়ো। ওকে? সো লাস্ট সামারি, ম্যাথ উদ্বাস, উদ্বাস, উদ্বাস। ম্যাথ অবশ্যই উদ্বাস থেকে পড়তে হবে। উদ্বাসের বাইরে তোমার চোখ দেওয়ার দরকার নাই, কোনো চোখ দেওয়ার দরকার নাই। ফিজিক্স হচ্ছে এসিএস, প্লাস হচ্ছে উদ্বাসের কিছু কন্টেন্ট আছে ওগুলো। আর কেমিস্ট্রি দেখো যেটা ভালো মনে করো। ও আচ্ছা, কেমিস্ট্রিতে আরেকটা হচ্ছে আব্দুল্লাহ ভাই, সৈকত আব্দুল্লাহ ভাইয়ের ভালো পড়ায় মোটামুটি, কিন্তু ভাই হচ্ছে অনেক, কি বলবো, একটু বেশি পড়ায় আর কি। তুমি দেখতে পারো আর কি সৈকত আব্দুল্লাহ ভাই। তারপর হচ্ছে আমাদের আফনান স্যার আছে এনডিসির। তো এটা হচ্ছে তোমার মানে ইচ্ছা অনুযায়ী তুমি প্রথমে দেখবে যে কোথায় বুঝতেছো। সো আমার মনে হয় না যে এত জায়গায় যাওয়া লাগবে। সো আব্দুল্লাহ ভাইয়ের কোর্স পাওয়া যায়, সো সৈকত আব্দুল্লাহ ভাইয়ের কোর্সও করতে পারো চাইলে, কিন্তু আহ, মানে কিনতে পারো আর কি যদি চাও। বাদ বাকি ঠিক আছে। এখন কথা হচ্ছে ডো অর ডাই, এটা যেটা বলবো হচ্ছে ডেইলি এক্সাম আর হচ্ছে উইকলি এক্সাম। সো এই যে উইকলি এক্সাম, উদ্বাসের উইকলি এক্সাম, আমি বলতেছি দেখো, উদ্বাসের যে মানে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের ধারে কাছে, মানে এই স্ট্যান্ডার্ডের ধারে কাছে আর কেউ নাই। ঠিক আছে? আমাদের বাংলাদেশে উদ্বাসের মতো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে আর কেউ না। অন্যান্য কোচিং গুলোতে হয় কি, হয় অনেক কঠিন কোশ্চেন করে, অথবা অনেক সহজ কোশ্চেন করে, ব্যালেন্স করতে পারে না। তো উদ্বাসে এটা ব্যালেন্স করা হয়, বুঝতে পারছো? তো এই জন্য উদ্বাসে উইকলি এক্সাম একটাও মিস দেওয়া যাবে না, একটাও মিস দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে যে তোমরা অনেকে আসো, আমি অনেক স্টুডেন্টকে দেখি যারা হচ্ছে পড়াশোনা, ওই যে 3 নাম্বার ক্যাটাগরি, যাদের সিলেবাস শেষ হয় নাই এই সেই, ওরা কি করে যে ভাই সিলেবাস শেষ করি, উদ্বাসে পরীক্ষা দিলে এই সমস্যা, আমার ওইটা বাকি আছে ওইটা বাকি আছে। দেখো, তুমি উদ্বাসে উইকলি এক্সাম না দিলে তুমি দেখবা যে পুরা একটা সেই লেভেলের মারা খেয়ে যাবে। মানে উদ্বাসে উইকলি এক্সাম দিলে বাঁচবা, না দিলে ডাই, মারা যাবে। উদ্বাসে উইকলি এক্সাম অবশ্যই অবশ্যই দিতে হবে। আর ডেইলি এক্সামটাও খুব ইম্পর্টেন্ট, তুমি ডেইলি এক্সামটাও অ্যাটেন্ড করবা। ডেইলি এক্সামটা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করো। ক্লাস করলে করো, না করলে করবো। ভাইদেরকে বলবা যে ভাই আমাকে ডেইলি এক্সাম অবশ্যই দেওয়া লাগবে, না দিলে এসে একটু কাহিনী টাইনি করে ডেইলি এক্সামটা অবশ্যই দিয়ে আসবে। ঠিক আছে? প্রত্যেকদিন। ওকে? সো এখন কথা হচ্ছে যে আরেকটা বুয়েটের প্রশ্ন ব্যাংক, সেটা বলতেছিলাম, আহা এখানে ভুলে গেছি। তো এখানে কিন্তু অবশ্যই যে অধ্যায়ের সাথে সাথে এই যে এতগুলা কাজ করার সাথে সাথে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। একটা অনেক মোটা একটা প্রশ্ন ব্যাংক দিবে উদ্ভাস থেকে, ওই মোটা প্রশ্ন ব্যাংক থেকে অধ্যায় ভিত্তিক সাজানো আছে, সুন্দর করে সাজানো আছে। তুমি অনেক কাজ করার আগে প্রত্যেকটা এই যে মেইন বই পড়ার পরে, কিছু ক্লাস টাস দেখার পরে অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংকটা পড়ো, কোশ্চেন ব্যাংকটা পড়ো। ঠিক আছে? তুমি যদি কোশ্চেন ব্যাংকটা না পড়ো, তাহলে তুমি মানে আইআইটি টাইআইটি পড়লেও কোনো লাভ নেই। তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট মজাদার কোশ্চেন আছে, এন্ড আইআইটি টাইআইটি করবা কিনা। সো অ্যাডভান্স ম্যাথ বলতে কি করবা, যে আইআইটি পড়ার দরকার আছে কিনা, আইআইটি করার দরকার আছে কিনা। সো এটা আমাদের স্লাইডে নাই, ইচ্ছা করে রাখি নাই, দরকার আছে কিনা। সো আইআইটি করার দরকার আছে কিনা এটার জন্য একটু ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি মনে করো যে আমাদের অনেক পোলাপান আছে, দেখবা যে অনেক আইআইটি সলভ করে, এই করে সেই করে করে কত কিছু যে করে, কিন্তু বুয়েটে চান্স পায় না। সো এটার জন্য তুমি অ্যাডভান্স ম্যাথ করার জন্য করতে পারো। দেখো তোমাকে একটা বিষয়, সহজ বিষয় বোঝাই, সেটা হচ্ছে যে যে ধরো
আমাদের যে বুয়েটের কোশ্চেন আছে, তো ধরো বুয়েটের কোশ্চেনের র্যাঙ্ক যদি করি, হার্ড র্যাঙ্ক, সো কোশ্চেনের র্যাঙ্ক হচ্ছে ধরো 70, ঠিক আছে। এখন তুমি মনে করো তুমি যে পড়াশোনা করলা সেই পড়াশোনাটা হচ্ছে 75-এর মতো। এখন আইআইটি করলে কি হবে, তোর এটা 85-এর মতো হবে। তো কিছু কিছু মানে এত বেশি পড়বা না। অ্যাডভান্স যদি ম্যাথ করতেই চাও, তো তোমার আইআইটি যেই ইন্ডিয়ান যেগুলো আছে, করতে চাইলে খুবই স্পেসিফিক করবা, যে খুব কঠিন, মানে আমাদের যেমন এই যে উদ্ভাস এটা করে, উদ্ভাসের তুখোর ব্যাচ নামের একটা আছে। ওই যে তুখোর ব্যাচে কি করে, যে মানে আমি এনডিসি টপ 100 ব্যাচে ছিলাম ওইখানে, ভাই রে ভাই এমন ম্যাথ করাইতো যে ওগুলো মানে জীবনে আসবেও না, এবং ওগুলো মাথা করলে কোনো কনসেপ্টও বিল্ড হয় না। মানে কি উল্টাপাল্টা কোয়েশ্চেন, মানে কি বলবো, যে ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন। সো ওই রকম কোয়েশ্চেন করার দরকার নেই। ওই সকল কোয়েশ্চেনগুলো করবা যেগুলো করলে তোমার কনসেপ্ট বিল্ড হবে, তুমি মানে মজা পাবা, যেগুলো করে মজা লাগে ওই রকম কোয়েশ্চেন গুলো করবা, ঠিক আছে, যদি করতে চাও। আর খুব আহামরি অনেক কঠিন কঠিন যেই অ্যাডভান্স, যে ওই যে তোমরা তো আবার একটা মনে করো কোশ্চেন ব্যাংক নিলা, ওখানে যেই অ্যাডভান্স বড় বড় কঠিন কঠিন ম্যাথ, ওগুলা করার দরকার নাই আপাতত। সো কিছু পোলাপান অবশ্যই করবে, সো ওদের সাথে তো আমাদের তাল মিলিয়ে লাভ নাই। তো যারা মানে আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি রিকমেন্ডেশন করবো, তুমি এই কাজগুলো করো। এই কাজগুলো করার পাশাপাশি যদি রেদার সময় পাও, তাহলে হচ্ছে তুমি আইআইটির কোশ্চেন করতে পারো, যে এই কোশ্চেন করতে পারো। করার ক্ষেত্রেও দেখবা যে কঠিন, এত কঠিন কঠিন ম্যাথ গুলো করার নাই, অ্যাডভান্সের একেবারে হাই লেভেলের ম্যাথ কিচ্ছু বুঝো না, এমনি মনে করো এরকম আছে, এইদিকে ফোটা মোটা করে কি যে কোয়েশ্চেন থাকে কিছু, তো ওইগুলা করার কোনো দরকার নেই। তোমার যেগুলা পছন্দ আছে, মানে যেগুলা করলে তোমার দেখবা যে কনসেপ্ট বিট হচ্ছে, বা তুমি বুঝতে পারতেছো কোশ্চেনটা কি চাইছে, তোমার সিলেবাসের সাথে রিলেভেন্ট, ওইগুলো করতে পারো, বা করলে ভালো করতে পারো, করা উচিত, ঠিক আছে। তো ওইগুলো করলে দেখবা যে তোমার মাথা ক্লিয়ার হবে, কারণ আইআইটির কোশ্চেন যেগুলো থাকে ওইগুলা খুবই চমৎকার চমৎকার কোশ্চেন থাকে। আবার বুয়েটে খুবই, এটা কিন্তু মানতে হবে যে বুয়েটে মানে প্রত্যেক বছরেই, যেমন 22 ব্যাচ বলো 21 ব্যাচ বলো, প্রত্যেক বছরেই কিছু না কিছু ম্যাথ আইআইটি থেকে, মানে আমি দেখছিলাম আর কি, আমার সময় ওই সময় কিউরিয়াস ছিলাম অনেক। কারণ 22 ব্যাচে একটা ম্যাথ আসছিল, তোমার দুইটা ম্যাথ আসছিল একেবারে আইআইটি থেকে হুবহু কপি করা। এছাড়াও অনেক সময় আইআইটি থেকে হুবহু কপি করা এরকম ম্যাথ চলে আসে। সো এজন্য মানে ওই ম্যাথগুলো দেখবে যে তুমি এমনিতেই পারতেছো অনেকগুলা। আবার ওই এক দুইটা ম্যাথের জন্য তোমাকে আবার মানে তোমার মেইন যে বিষয়গুলো আছে ওগুলো ছেড়ে দিলে হবে না। তো এখানে আরেকটু বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরো আহ, মানে বুয়েটে যে কোশ্চেনটা হয় 400 মার্কের কোশ্চেন, বিশ্বাস করো এখানে তোমার 300 মার্ক থাকে ইজি থেকে ইজি, মানে 300, 300 না, ধরো 200, 250 থেকে 280 মার্ক একেবারে ইজি পানি ভাতের ম্যাথ থাকে। এরপর থাকে হচ্ছে 50 থেকে 60 মার্ক থাকে একটু কঠিন মানে মিডিয়াম। আর দুই তিনটা ম্যাথ থাকে ধরো হচ্ছে, আর 50 থেকে 40 থেকে 50 মার্ক থাকে হচ্ছে একটু কঠিন। চার পাঁচটা ম্যাথ থাকে একটু কঠিন, কিছু ম্যাথ থাকে মিডিয়াম, আর ম্যাক্সিমাম ম্যাথ থাকে তোমার মানে ওই যে যেগুলো আছে না, ধরো হচ্ছে মেইন বই, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, এসএস, স্লাইড মাইট, এগুলো থেকে তোমার কমন পড়বে প্রায় হচ্ছে 300 মার্কের মতো, বুঝতে পারছো। আর কিছু ম্যাথ থাকবে একটু কঠিন, ওইগুলাও তুমি যদি একটু কনসেপ্ট কাজে লাগাও পারবা। আর দুই একটা ম্যাথ থাকবে, দুই তিনটা চারটা ম্যাথ থাকবে যেগুলো হচ্ছে আউট অফ মানে আউট অফ ইউর নলেজ। তো ওইগুলা তোমার দেখবা যে হচ্ছে যারা টপার ওরা তো পারবেই। বাদ বাকি তোমার কি করতে উচিত, যে ধরো চারটা ম্যাথ কঠিন আসে, বা চারটা ম্যাথ আইআইটি স্ট্যান্ডার্ড আসে, ধরো আইআইটি স্ট্যান্ডার্ড মানে একটু কঠিন। তো এখন এই চারটা ম্যাথের জন্য তুমি বাকি 36টা ম্যাথের কে পিছিয়ে ফেলাই দিলে হবে না। এখন অনেক প্লাবান কি করে, এই চারটা ম্যাথকে ধরতে গিয়ে এই 36টা ম্যাথের মধ্যে সমস্যা করে। তুমি এই 36টা ম্যাথকে ধরো, চারটা ম্যাথ তোমার এমনিতে চলে আসবে। চারটা ম্যাথ তুমি যদি এই 36টা ম্যাথের জন্য প্রিপারেশন নাও, এবং এমন প্রিপারেশন নিতে থাকো যে 36টা ম্যাথের 36টা তুমি একুরেটলি আনসার করতে পারবা, তখন তোমার কি হবে, যে চারটা ম্যাথ যে কঠিন ম্যাথগুলো আছে ওগুলো তুমি পারবা। তো এই জন্য তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যে সহজ সহজ যে ম্যাথগুলো আছে সহজ, ওই ম্যাথগুলো যাতে তুমি ভালো করে পারো, মিডিয়াম ম্যাথ গুলো পারো, প্লাস হচ্ছে কঠিন ম্যাথ গুলো তুমি অ্যাপ্রোচ করতে পারো। তোমার এমন নট নেসেসারি তোমাকে মিলাইতে হবে, বুঝতে পারছো। এরকম না যে চারটা ম্যাথ আসছে কঠিন ওইগুলো মিলাইতে হবে। আমাদের সময় একটা ফিজিক্সের ম্যাথ আসছিল, আর একটা ম্যাথের ম্যাথ আসছিল, ম্যাথের যে কঠিন ম্যাথটা আসছিল ওটা আবার বাসে কনসেপ্ট বুকে ছিল, পোলাপান অনেকে পারছিল। সো যদি এরকম হয় যে দুই তিনটা ম্যাথ থাকবে, প্রত্যেকবারই থাকে, তো ওইগুলা তুমি কি করবা, যে চেষ্টা করে দিয়ে আসবা, যে লিখে দিয়ে আসবা। সো দেখা গেছে তুমি যদি অনেক বেশি আইআইটি করলেও ওই এক দুইটা ম্যাথ দেখবা যে পারবা না, আবার যদি নাও করো তাও পারবা না। তো এই জন্য তোমাকে যে মানে আমি যে কাজগুলো করতে বলছি ওইগুলো করার চেষ্টা করো, ঠিক আছে। আর ফার্দার যদি কোনো ইনফরমেশন থাকে আমরা জানাই দিব। আর ঠিক আছে, তো যেটা বলছিলাম ডো অর ডাই, উইকলি এক্সাম আর বুয়েটের প্রশ্ন ব্যাংক, ভাই প্রশ্ন ব্যাংকটা অবশ্যই অবশ্যই মাস্ট, মানে এটা কি বলবো, মাস্ট মাস্ট মাস্ট।
মানে তুমি আর কিছু করো আর না করো, তোমার মিনিমাম যদি প্রিপারেশন নাও, মানে একজন স্টুডেন্টের একেবারে মিনিমাম প্রিপারেশন, সো ওই মিনিমাম প্রিপারেশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বই প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে লোয়েস্ট প্রিপারেশন যেটাকে বলে। সো এটা করলে আবার বুয়েটে চান্স পাবা না। মানে বই আর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? এইচএসসি ফান্ডামেন্টালস আসো তোমরা। এখন কথা হচ্ছে উইকলি এক্সামে স্ট্যান্ডার্ড মার্কস কত হবে, ঠিক আছে? সো উইকলি এক্সামে স্ট্যান্ডার্ড মার্কস নিয়ে যদি আলোচনা করি, এখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। 170 প্লাস। এখন যে পোর্শনটা তুমি 170 প্লাস যদি প্রত্যেকটা উইকলি এক্সামে পাও, তোমার উইকলি হবে ধরো হচ্ছে 12 থেকে 14টা। তো তুমি যে প্রত্যেকটা উইকলিতে 170 প্লাস নাম্বার পাও, তুমি ধরবা যে তুমি মানে অনেক ভালো পজিশনে আছো, ভেরি গুড। এবং এটাকে তুমি কন্টিনিউ করার চেষ্টা করবে, যে ধরো তুমি 170 প্লাস পাইছো, পরের বারও যাতে 170 প্লাস পাও, ঠিক আছে? এরকম হবে না যে একবার 170 পাইছো, আরেকবার পাইছো 100, আরেকবার পাইছো 195, আরেকবার পাইছো 90, আরেকবার পাইছো 200, আরেকবার পাইছো 70, এরকম যাতে না হয়। তো প্রত্যেকবার হচ্ছে তুমি চেষ্টা করবা যে তোমার মানে একটা কনসিস্টেন্টলি গ্রাফ, এরকম একটা ইনক্রিজিং গ্রাফ রাখতে, ঠিক আছে? আরেকটা হচ্ছে 150 থেকে 70, এটাও মোটামুটি ভালো, মোটামুটি ভালো। এখন হচ্ছে এই যেটা 100 থেকে 150 আর 100 মাইনাস, তো এই দুইটার জন্য আমাকে একটু মানে চিন্তা করতে হবে। যখন তোমার মার্কসটা 100 থেকে 150 এবং 100 নিচে হবে, যেমন 100 নিচে হইলে তো একেবারে অবস্থা খারাপ, আর 100 থেকে 150 হলে এটাকে চেষ্টা করবা ইনক্রিজ করার জন্য। তো এখানে সামারি কি, এখানে সামারি হচ্ছে যে যদি তুমি 170 প্লাস পাও, দ্যাটস ভেরি ভেরি গুড। মানে তুমি চিন্তা করো, তুমি মানে বুয়েটে এক পা দিয়ে রাখছো আর কি, এরকম চিন্তা করতে পারো যদি তুমি প্রত্যেক মাসে 170 প্লাস পাও, ঠিক আছে? আর 150 থেকে 70 যদি এরকম হয় এই রেঞ্জে, তোমাকে চেষ্টা করতে হবে আরো কত বেশি বাড়ানো যায়। এটাও এটাও খুব ভালো, খুব ভালো, ঠিক আছে? তো 150 প্লাস মানে তুমি অনেক ভালো পজিশনে আছো, ঠিক আছে? তো 150 যদি পাও, তার মানে কি করতে হবে, তোমাকে আরো বাড়াইতে হবে, নট নেসেসারি তুমি কনসিস্টেন্ট থাকবে, মানে তোমাকে বাড়াইতে হবে। আর 170 যারা আছে, তোমরা চেষ্টা করবে 170-এর কাছাকাছি রাখতে, ঠিক আছে? এবং বাড়াইতে, মানে সবসময় টার্গেট থাকবে বাড়ানো, কিন্তু তোমাকে মিনিমাম যেটা আছে 170, 150। আর 150, 100 থেকে 150 যারা আছে, ধরো 120 পাইতেছো, 130 পাইতেছো, তোমার আরেকটু চিন্তা করতে হবে যাতে কিভাবে 150 টার্গেট করা যায়, তারপর 170 করা যায়, 180 করা যায়, ঠিক আছে? সো এরকম করা উচিত। ওকে। আর হচ্ছে 100 নিচে। সো এখন এটা নিয়ে আমরা একটা আলাদা স্লাইড রাখছি। যদি তুমি দেখো যে তোমার মার্কসটা 100 নিচে, ভাই তোমার একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? তোমার পড়াশোনা নিয়ে একটু চিন্তা করতে হবে। সো এটা খুবই খারাপ একটা মার্ক, তুমি 100 নিচে পাইতেছো, মানে উদ্ভাস যদি কন্টিনিউয়াস 100 নিচে পাইতেছো, তার মানে তোমার মানে কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে তোমার বড় ভাইদের সাথে পরামর্শ নিতে হবে, আর আশেপাশে যারা বুয়েটে পড়ে বা তোমার যে টিচারদের আছে তাদের কাছ থেকে পরামর্শ নিবে, যে ভাই আমার তো এরকম এরকম হচ্ছে, আমি কি করবো? তো আমরা কিন্তু এখানে মূলত সব স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি, এইচএসসি ফান্ডামেন্টালসে বিশ্বাস করো, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে ভালো কিছু করতে চাই। সো 100 নিচে যারা পাইতেছো, তারা একটু চিন্তা করতে হবে। তো প্রথম কথা হচ্ছে তোমার যে সমস্যা হচ্ছে, এটা ধরতে হবে, যে বুঝতে হবে যে তোমার প্রবলেম হয়েছে, মানে বুঝতে হবে তোমার পড়াশোনায় গ্যাপ আছে, পড়াশোনায় গ্যাপ আছে, পড়াশোনায় গ্যাপ। সো এটা তোমাকে মানতে হবে আগে, ঠিক আছে? তুমি যদি এই জিনিসটা না মানো, যেমন মনে করো যে আমরা যেমন এডিকশনের ক্ষেত্রে আইসিডি বই একবার পড়ছিলাম, যে এক ব্যক্তি যদি এডিক্টেড হয়, এবং সে যদি না মানে সে এডিক্টেড, তাহলে কিন্তু সে এডিকশন থেকে বের হতে পারবে না, ঠিক আছে? সো এখানে তোমাকে এটা মেনে নিতে হবে যে তোমার গ্যাপ আছে। সো তুমি যদি গ্যাপটা মেনে নাও যে আমি, হ্যাঁ আমার গ্যাপ আছে, তখন তুমি অন্য কাজ করতে পারবা, যে না আমি অন্য একটা কাজ করি বা সামথিং, দেখা গেছে যে কিছু একটা কাজ করতে মানে তোমার তখন একটা মোটিভেশন আসবে যে আমাকে এরকম এরকম করতে হবে। সো যদি এরকম হয় যে তুমি এইচএসসি নিচ্ছ, তো আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবা, আমরা তোমাদেরকে নিয়ে মানে পার্সোনাল মেন্টরিং করবো, ঠিক আছে? সেখানে প্রত্যেক লেভেলের স্টুডেন্টদের জন্য আমরা পার্সোনাল মেন্টরিং করবো। আমরা চাই যে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। সো আমাদের অলরেডি নেত্রকোনা, রংপুর, চট্টগ্রাম, অন্যান্য অনেক কলেজে শুরু হয়ে গেছে আমাদের কার্যক্রম। সো তোমরা যারা এখানে আসো, কমেন্ট করে জানাইতে পারো যে ভাই আমরা কানেক্টেড থাকতে চাই আপনাদের সাথে। সো এটা একটা কথা। তারপর হচ্ছে উদ্বাসের রুটিন শেষ হলে প্রিলিমিনারি শুরু হবে। সো প্রিলিমিনারি এক্সামের জন্য উদ্বাস নতুন করে, মনে করো উদ্বাসের উইকলি গুলো শেষ হয়ে গেছে, তখন হচ্ছে প্রিলিমিনারির জন্য ডেট দিয়ে দিবে, মনে করো বুয়েট থেকে, তখন হচ্ছে প্রিলিমিনারি এক্সাম গুলো স্টার্ট হয়ে যায়। মানে প্রিলিমিনারি বেস বলতে এমসিইউ এক্সাম। সো এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যে মেডিকেলের প্রিপারেশন নিবে কিনা। সো এটা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো যে দুইটা বিষয়, একটা হচ্ছে তুমি যদি দেখো যে তুমি কি পারো, জিকে আর ইংলিশ ভালো পারো, জিকে ইংলিশ পারো, তাহলে তুমি মেডিকেলের জন্য কিছুদিন সময় দিতে পারো। যে ধরো মেডিকেলের জন্য 2 উইকস সময় দিলা, 2 উইকস সময় দিলা মেডিকেলের ডেডিকেটেডলি, ঠিক আছে? যাতে করে তুমি মেডিকেলে যদি একটা চান্স পেয়ে যাও,
তো মনে করো বুয়েটে চান্স পায় এবং মেডিকেলে চান্স পায় এরকম শিক্ষার্থীর সংখ্যা অনেক অনেক, ঠিক আছে। আবার চান্স শুধু বুয়েটে চান্স পায়, ঢাকা ভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায় না, এই সংখ্যাটা অনেক বেশি। তো বেশ অনেক সংখ্যক, মানে ধরো 100 থেকে 200 স্টুডেন্ট থাকে, 200 প্লাস স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে মেডিকেলেও চান্স পায়, বুয়েটেও চান্স পায়। সো তুমি দেখবা যে তুমি জিকে আর ইংলিশ পারতেছো কিনা। যদি জিকে আর ইংলিশ তোমার একটা ভালো দখল থাকে যে ভাই আমি জিকে অনেক ভালো পারি, ইংলিশও ভালো পারি, তাহলে তুমি 2 উইক সময় দিতে পারো মেডিকেলের জন্য। কারণ কি, মেডিকেলে যদি চান্স পাও তোমার এটার জন্য রিলিফ হবে, একটা রিলিফ কাজ করবে। সো এটার জন্য আমি বলবো যে মানে কিছু সময় দিতে পারো মেডিকেলের জন্য, ঠিক আছে। এখন এটার জন্য আবার একটা সমস্যা আছে যে, যেমন আমি যখন এনডিসি ছিলাম আমি মেডিকেলের চান্স পাই নাই। সো আমি জিকে ইংলিশ কিচ্ছু পারতাম না, কিন্তু আমি অনেক সময় নষ্ট করছি মেডিকেলের জন্য। কারণ কি, বায়োলজি পড় থেকে তারপরে হচ্ছে চান্স না পাওয়ার পরে দেখলাম যে আশেপাশে অনেকে চান্স পেয়েছে, আমি চান্স পাইনি, মন খারাপ হয়ে গেছে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে তুমি আহ, মানে যেহেতু তোমার টার্গেট হচ্ছে একটা, দেখো একজন কেবল একটা ভার্সিটিতে পড়তে পারে, এটা কিন্তু আমি লিখে রাখছি এখানে। কারণ কি, তুমি 5টা ভার্সিটিতে চান্স পেলেও তুমি একটা ভার্সিটিতে পড়বা, 10টা ভার্সিটিতে চান্স পেলে একটা ভার্সিটিতে পড়বা। সো এখন তোমার যদি মেইন টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তো তুমি 2 উইক সময় নষ্ট করবা কি করবা না, এটা তোমার উপর নির্ভর করতেছে। যে তুমি যদি দেখো যে 2 উইক সময় নষ্ট করলে তুমি পিছিয়ে যাবা, তো তোমার তো মেডিকেলে দেওয়ার দরকার নেই। আমার অনেক ফ্রেন্ডরা আমি দেখছি যারা ধরো ছিল, ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং ছিল, ওরা মানে মেডিকেলের পরীক্ষাটাও দেয়নি, বুঝতে পারছো। সো এটা করতে হবে। তো তুমি দেখবা যে জিকে আর ইংলিশ যদি ভালো পারো, তুমি কয়েক সময় দিতে পারো। আরেকটা হচ্ছে বায়োলজি এবং ইংরেজির খুবই জরুরি একটা বিষয়। তুমি দেখবা যে অনেকের হয় কি যে, এটা আমাদের আরো আগে থেকে বলা উচিত যে আমরা এই চেঞ্জগুলো নিয়ে আসার জন্যই কাজ করছি মূলত। যে অনেক মানুষ কি করে যে ভাই আমি তো বুয়েট, আমি তো ইঞ্জিনিয়ার হব, আই এম এ বুয়েট ইঞ্জিনিয়ার, তো আমি এইচএসসি লাইফে কেন বায়োলজি পড়বো, এইচএসসি লাইফে বায়োলজি পড়ার কোনো দরকার নেই। সো কি করে, ওরা বায়োলজি পড়ে না। তো এই যে বায়োলজি তুমি এইচএসসি লাইফে পড়ো নাই, বা যেটা পড়ে না, এদের কি সমস্যাটা হয় দেখো। বাংলাদেশে যেমন ইংরেজি, তো এই একটা পুলার কথা চিন্তা করো যে বায়োলজি পড়ে নাই আবার ইংরেজিও পারে না, তো ওর কি সমস্যাটা হবে চিন্তা করো। যে বুয়েট, তোরা বুয়েটে না খালি শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা পরীক্ষা হয়, ঠিক আছে, এই 3টার পরীক্ষা হয় বুয়েট। বাকি সিকের ওয়েট দেখো, এই 3টা প্লাস ইংলিশ। তারপর দেখো হচ্ছে তুমি যদি ইয়াতে যাও, ঢাকা ভার্সিটি পরীক্ষা দাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিলা, তোমাকে আরেকটা বায়োলজি দিতে হবে, অথবা ইংলিশ অথবা বাংলা, ঠিক আছে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, সব জায়গাতেই হয় ইংলিশ, মানে তোমাকে 4টা সাবজেক্ট নিয়ে ডিল করতে হবে। তুমি এরকম না যে 3টা সাবজেক্ট দিয়ে ডিল করে তুমি পার পেয়ে যাবে, বুঝতে পারছো। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস বায়োলজি এবং ইংরেজিটাও তোমাকে মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ একমাত্র তুমি 3টা দিয়ে কোথাও চান্স পেতে পারো না। কারণ যদি সামহাও বইটা তোমার চান্স না হয়, তো তাহলে কি হবে? এই যে একটা বোকামির কাজ করে এইচএসসি লাইফের পোলাপানগুলা, যে আমি ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, সো আমি বায়োলজি পড়বো না, আমি ইংরেজি পড়বো না, কারণ আমি দেখেছি বুয়েটে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসে, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মাস্টার হব। এবং মানে কি বলবো ভাই, তো পরে এখানে এসে মারা খাবে, বুঝতে পারছো। তো এই জন্য বায়োলজি অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। কারণ বায়োলজি তোমার 2 জায়গায় কাজে লাগবে, ঢাকা ভার্সিটিতে কাজে লাগবে, প্লাস হচ্ছে তোমার মেডিকেলে কাজে লাগবে। মেডিকেলে যদি কিছু করতে পারো, তারপর হচ্ছে অন্যান্য ভার্সিটি গুলাতে কাজে লাগবে বায়োলজি। আর ইংলিশটা কাজে লাগবে তোমার সিকিউরিট, ইংলিশটা সিকিউরিট। সো ইংলিশটা তো আর এত মানে, ইংলিশ মানে বাঙালিরা ইংলিশে দুর্বল। সো ইংলিশটা হঠাৎ করে এত বেশি চেঞ্জ করতে পারবে না, কিন্তু বায়োলজিটা একটু পড়া উচিত আমার বলে মনে হয়। কারণ তুমি যদি ঢাকা ভার্সিটিতে বায়োলজি স্কিপ করো, তাহলে তোমার দেখবো অনেক সিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো এই চেঞ্জগুলা আমাদের এইচএসসি লাইফে তোমাকে এই মানে পরামর্শটা দেওয়া উচিত ছিল, যে বায়োলজিটা কেন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই ভুলটা যারা করে আসছো যে ভাই বায়োলজি আমি তো বুয়েটে পরীক্ষা দিব, বায়োলজি কেন দরকার। সো মানে দেখো এটা একটা, মানে আমি আমাদের দেখো আমাদের এনডিসির অনেক ভালো ভালো স্টুডেন্ট, বিশেষ করো আমাদের ব্যাচে বুয়েটে চান্স পায় নাই, কিন্তু ওরা আবার মেডিকেলে চান্স পেয়েছে, ঠিক আছে। তো এর লাকের একটা বিষয় আছে, যে তোমার হঠাৎ করে যদি বুয়েটে চান্স না পাও, তাহলে কি করবো? তাহলে দেখো বায়োলজি এবং ইংলিশ ছাড়া তোমার গতি নাই। তুমি 3টা সাবজেক্ট দিয়ে বাংলাদেশে এডমিশন পার করতে পারবে না। তোমাকে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংরেজিতে, বাংলাতে অথবা বায়োলজিতে, এই 3-4টা সাবজেক্টে তোমার দখল থাকতে হবে, বুঝতে পারছো। তো আমি বায়োলজি মোটামুটি ভালো পারতাম, কিন্তু ইংলিশ আর জিকে কিচ্ছু পারতাম না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। তো মেডিকেলের জন্য আরেকটা কথা বলতে চাই, যে অনেক পোলাপানকে আমি দেখছি যে মেডিকেলের চান্স পাওয়ার পরে ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে,
একটা মেডিকেল উঙ্গা মেডিকেলে চান্স পাইছে, এমন খুশি হয়েছে, এমন খুশি হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ডাউন, ইঞ্জিনিয়ারিং এ বুয়েট চান্স মিস। এরকম আমি বেশ কয়েকটা পোলাপান আমাদের ব্যাচে, তারপরে ব্যাচে দেখছি যে কি করে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, মেডিকেলে চান্স পায়, পরে আরে ভাই মুই কি হনু রে, তারপর কি করে এমন পড়াশোনা একটু ডাল এই করে টাল বাহানা করে, তারপর মেডিকেলে ভর্তি হতে গেলে এই সেই কাগজপাতি জমা টমা করতে 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 তখন হচ্ছে বুয়েটটা মিস করে ফেলে, বা তার যে ক্যাপাসিটি থাকে ওই ক্যাপাসিটি অনুসারে রেজাল্ট করতে পারে না। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন। ধরো হচ্ছে তোমার উদ্বাসের রুটিন শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে কি হবে, প্রিলিমিনারি একটা ডেট দিবে, প্রিলিমিনারি হবে 100 নম্বরের এমসিকিউ। সো এটার জন্য দেখো, যারা একটু ভালো করে পড়াশোনা করছো এই কয়েক উইক, যে উইকগুলো উদ্বাসের আছে, তো উদ্বাসের উইকগুলোতে যারা ভালো করে পড়াশোনা করবা তাদের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু থাকবে বলো? কিছুই থাকবে না, কারণ কি উদ্বাসের উইকলিতে তুমি এমসিকিউ অলরেডি পড়ে আসছো, এমসিকিউর জন্য প্রিপারেশন নিছো, যেটা আমরা বলছি এখানে। আবার হচ্ছে এমসিকিউর জন্য আরেকটা কথা বলছি, যে ইলিয়াস স্যারের বইয়ের, সরি ইসাক স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে ওগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য বলছিলাম, এই যে ফিজিক্সের জন্য ইসাক স্যারের এখানে এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই করবা, মানে আর কোথাও এমসিকিউ করো আর না করো, ইসাক স্যারের এমসিকিউ গুলো অবশ্যই করবা, মাস্ট। তোমার ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগবে, মেডিকেলে কাজে লাগবে, ঢাকা ভার্সিটির কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে এই যে এই এমসিকিউ। তো এখানে কিন্তু এমসিকিউর জন্য অবশ্যই একটা ভালো দখল রাখতে হবে, কারণ এমসিকিউ, যেমন সিকে রুয়েটে এমসিকিউ আসে, তারপর ঢাকা ভার্সিটিতে এমসিকিউ আসে, তো রিটেন শুধুমাত্র বুয়েটে আসে, তারপর আরো কয়েকটা জায়গায় ঢাকা ভার্সিটির রিটেন আসে। সো এমসিকিউতে কিন্তু তোমার অনেক ভালো দক্ষতা রাখতে হবে। তো এখানে আরেকটা ভুল হয় আমাদের, সো উইকলি এক্সাম গুলাতে এমসিকিউটাকে অবশ্যই ভালো করে গুরুত্ব দিবা, কারণ কি এমসিকিউ যদি গুরুত্ব না দাও, তো দেখো জিএসটি পর্যন্ত, জিএসটি তে এমসিকিউ আসে, তারপর ডাবি, রাবি, তারপর যত ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি এমসিকিউ আসে, মেডিকেল তো পুরাটাই এমসিকিউ। সো এমসিকিউতে তোমাকে ভালো একটা ফোকাস রাখতে হবে, ঠিক আছে? এবং তুমি যদি প্রতিটা উইকলি ভালো করে দিয়ে আসো, তাহলে এখানে কিন্তু তোমাকে আলাদা করে আর মানে প্রিলির এক্সাম নেওয়া লাগতেছে না। যেমন আমি প্রিলির জন্য কিচ্ছু পড়ি নাই, এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা প্রিলির জন্য পড়ার দরকার পড়ে না, কিন্তু তোমারও দরকার পড়তে পারে, কিন্তু অনেকের আছে যাদের দরকার পড়বে। সো যাদের দরকার পড়বে অবশ্যই অবশ্যই তখন এমসিকিউতে অনেক বেশি ফোকাস করবা, যখন প্রিলির সময়, প্রিলির আগে আগে প্রচুর এমসিকিউ সলভ করবা, প্রচুর, অনেক বেশি এমসিকিউ সলভ করতে থাকবা। তো ওটা তোমাকে দেখবা যে হচ্ছে বুয়েট প্রিলির জন্য প্রিপেয়ার করবে, সিকিউরিটির জন্য প্রিপেয়ার করবে, ঢাকা ভার্সিটির জন্য প্রিপেয়ার করবে, ঠিক আছে? সো এরপর হচ্ছে রিটেন এক্সাম। সো রিটেন এক্সামের যেটা মাথায় রাখতে হবে, বিশ্বাস করো, রিটেন এক্সামে 90% থাকে হচ্ছে ইজি এবং মিডিয়াম, ইজি প্লাস মিডিয়াম। কেউ যদি এটা এনশিওর করতে পারে, ভাই আমি ইজি আর মিডিয়ামটা কি করতেছি, সিলি মিস্টেক ছাড়া কনফার্ম করছি যে সিলি মিস্টেক করি নাই, সিলি মিস্টেক করি নাই, আমি ইজি আর হচ্ছে মিডিয়ামগুলো আমি পারি, সে অনেক ভালো একটা পজিশন পাবে বুয়েটে, ঠিক আছে? বুয়েটে অনেক ভালো একটা পজিশন করতে পারবে, তার অন্য কঠিন ম্যাথ করার দরকারই নেই, বুঝতে পারছো? তো প্রথম কথা, যখন রিটেন এক্সাম দিতে যাবা, কঠিন ম্যাথ দেখার আগেই স্কিপ করবা, মানে কঠিন ম্যাথ দেখার সাথে সাথে না, কঠিন ম্যাথ দেখার আগে স্কিপ করবা, ঠিক আছে? ওই ম্যাথ নিয়ে কোনো সময় সময় নষ্ট করবা না। 40টা ম্যাথ থাকবে, 40টা ম্যাথের মধ্যে যে ম্যাথটা কঠিন বুঝতেছো পারবা না, স্কিপ। আবার একটা ম্যাথ আসছে পারবা না, স্কিপ। যেগুলো পারবা ওইগুলো করবা, মিডিয়াম গুলো করবা, ইজি গুলো করবা, দেন হচ্ছে আবার ব্যাক করবা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আহ, এই যে এখানে লিখছিলাম যে বিশ্বাস করুন যে ইজি ম্যাথ আছে সেটা দেখলে চান্স নিশ্চিত, ওকে? তো উদ্বাসে এক্সাম দেওয়ার সময় মানে সিকোয়েন্সটা বুঝতে পেরেছি, এক একজনের এক একটা সিকোয়েন্স হইতে পারে, যে তুমি ফিজিক্স দিয়ে শুরু করলে ভালো লাগে, তারপর কেমিস্ট্রি ম্যাথ তোমার সময় বাঁচে, আরেকজন হয় কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ, বা আরেকজনের ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স, তো এরকম ইটিসি। তো তুমি উদ্বাসে যখন পরীক্ষাগুলো দিবা, তখন তুমি ওই সিকোয়েন্সটা মানে বোঝার চেষ্টা করবা যে তুমি কোন সিকোয়েন্সে বেস্ট। অর্থাৎ একদিন মনে করো একবার উদ্বাসে ফিজিক্স দিয়ে শুরু করলা, তারপর কেমিস্ট্রি, তারপর ম্যাথ দিয়ে গেলা, আবার আরেকবার হলে ফিজিক্স দিয়ে শুরু, ম্যাথ কেমিস্ট্রি দিয়ে শুরু করলা, ফিজিক্স ম্যাথ, অথবা ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স। তো এটা কেন ইম্পর্টেন্ট? তো আমি যখন মানে বইটা পরীক্ষা দিচ্ছিলাম, আমার স্ট্রং সিকোয়েন্স ছিল কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ। কেন? কারণ হচ্ছে আমি কেমিস্ট্রি, আমি দেখলাম যে আমার মানে একজন, আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমি যখন পরীক্ষা দিতে যাই, তখন হচ্ছে আমার মাথা শেষের দিকে কাজ করে, বুঝতে পারছো? শেষের দিকে কাজ করে, শেষের দিকে অনেক ভালো কাজ করে, প্রথম দিকে কেমন ড্যাম থাকে এবং করতে গেলে অনেক কষ্ট লাগে বা। তো এখন কেমিস্ট্রিতে হয় কি, কেমিস্ট্রিতে আসে থিওরিটিক্যাল পার্ট, বুঝতে পারছো? তো এখন থিওরিটিক্যাল পার্ট প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টটা অনেক সহজ থাকে। তো এখন আমি প্রথম যখন আমি করতে যাই,
তখন কি হয় যে ওই ম্যাথ সহজ সহজগুলো করে ফেলি, তারপর ফিজিক্সগুলো করে ফেলি। আর ম্যাথের যে ম্যাথগুলো আছে ওগুলো করতে একটু সময় লাগে, আমার সময় লাগতো, ঠিক আছে? সো ম্যাথ যেহেতু একটু সময় লাগতো আর কেমিস্ট্রি অনেক তাড়াতাড়ি করতে পারতাম, তো কেমিস্ট্রিটা তাড়াতাড়ি করে দেন ফিজিক্সে চলে যেতাম, তারপর ম্যাথে চলে যেতাম। আর ম্যাথটা আমার সময় বেশি পাইতাম আর কি তখন। এবং তখন আমার মাথাটা আরো বেশি কাজ করতো, পরীক্ষার লাস্টে দেখবা যে তোমার অনেক বেশি মাথা কাজ করতেছে। সো তখন মাথা বেশি কাজ করতো, তখন আমি ম্যাথটা তাড়াতাড়ি করে সলভ করতাম। সো এটা হচ্ছে না আমার সিকোয়েন্স। তো আবার অনেকের সিকোয়েন্স থাকে এরকম ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, তারপর কেমিস্ট্রি, কারণ সে ফিজিক্স অনেক ভালো পারে, তারপর ম্যাথে যায়, তারপর আবার অনেকের থাকে হচ্ছে ম্যাথ, ভাই আমি তো ম্যাথে বস, সো ম্যাথ আমি আগে স্টার্ট করি, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি। একজন থাকে ম্যাথ, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স। তো এটা তুমি তোমার মতো করে দেখবে যে তুমি কোনটা মানে পারতেছো। এখন কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা বলবো যে আমাদের সাথে বুয়েটের ভাইদের সাথে কানেক্টেড থাকাটা কেন জরুরি। তুমি দেখবা যে তোমার এলাকার কোনো বড় ভাই আছে কিনা, তোমার বড় ভাই আছে কিনা, বড় বোন আছে কিনা যারা বুয়েটে পড়তেছে, তাদের সাথে তুমি একটু কানেক্টেড থাকো এই কয়েকটা মাস। আচ্ছা ভাই, ভাইরা বলবা যে ভাই আপনাকে কয়েক মাস একটু ডিস্টার্ব করবো, আপনি কিছু মাইন্ড করেন না। তুমি তোমার যত প্রবলেম আছে ওই প্রবলেমগুলো বুয়েট এই ভাইদের কাছে বলবা যে ভাই আমি তো এটা প্রবলেম করতেছি, এখানে পারতেছি না, এটা করতেছি, এত নাম্বার পাইছি, এত করছি, এটাতে কি কোনো সমস্যা হবে কিনা, সবকিছু তুমি তার সাথে একটু কানেক্টেড থেকে বোঝার চেষ্টা করবো। আর আমরা কিন্তু এরকম একটা কানেকশনের সুযোগ দিচ্ছি আমাদের এইচএসসি ফান্ডামেন্টালসে। তোমরা যারা থাকতে চাও আমাদের ফেসবুক পেজে নক করবা, এবং আমাদের অলরেডি অনেকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। তো আমরা চাইতে তোমাদেরকে মানে বুয়েটে নিয়ে আসতে আর কি। সো পটেনশিয়ালিটি যাতে হারায় না যায়, তুমি কি কি করলে তোমার উন্নতি হবে সেটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? সো এখন তুমি এটা কেন জরুরি যে তুমি দেখবে যে তোমার এলাকার কোনো বড় ভাইয়ের সাথে যদি কানেক্টেড থাকো, বা তোমার স্কুলে বড় ভাই, তোমার তোমার দেখবে যে ভালো লাগেছে আমার স্কুলে বড় ভাই সে আছে এখানে, আমার কলেজের বড় ভাই সে এখানে আছে, তখন দেখবে যে তোমার তার সাথে কথা বলাটাও অনেক ফ্রিলি কথা বলতে পারবা। প্লাস তোমার যে এগুলো আছে আমাদের সাথে বলতে পারবা, ঠিক আছে? তো আমরা কিন্তু এরকম করে প্রোভাইড করছি তোমার এলাকার বড় ভাইদেরকে তোমাদের সাথে কানেক্ট করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের ফেসবুক পেজে নক দিবা, ঠিক আছে? তো এরপরে দেখো সবচেয়ে লাস্টের যে বিষয়টা, সময় নষ্ট করা থেকে বিরত থাকো। ভার্সিটিতে যদি চান্স পাও, সময় নষ্ট করার কত যে সুযোগ তো তোমাকে বলি আমি ভাই, যে দেখো না আমাদের হয় কি সিটি হয়, কুইজ হয়। সো এরকম সিটি কুইজের সময় ভার্সিটি লাইফে খুব কম পোলাপান পড়াশোনা করে, খুব কম পোলাপান পড়াশোনা করে, সব পোলাপান উল্টাপাল্টা সময় নষ্ট করে। সো সময় নষ্ট করার সময় অনেক আছে, তুমি ভার্সিটিতে চান্স পাও, ভার্সিটি লাইফটা অনেক প্যারাদায়ক, কিন্তু সময় নষ্ট করার অনেক সুযোগ আছে। কিন্তু এই যে বোর্ড পরীক্ষার পরে এবং বুয়েট পরীক্ষার আগে এই সময়টা তুমি আর কোনো সময় পাবা না, ঠিক আছে? তো এই সময়টাকে তুমি একটু ইউটিলাইজ করো, একটু ইউটিলাইজ করো, এবং চেষ্টা করো যাতে করে তোমার সময়টা সর্বোচ্চ কাজে লাগে, ঠিক আছে? তারপর এই যে একটা বিষয় আছে ভাই, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, হোপ লস করা যাবে না, আশা নষ্ট করা যাবে না। তুমি যদি ওভার কনফিডেন্ট, যেমন আমার ক্ষেত্রে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, যেটা আমার জন্য খুবই প্যারাদায়ক ছিল। আমি তোমার মনে করো আমি তোমাদেরকে বলি যে কি পরিমাণ কনফিডেন্স ছিল। আমি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, ঠিক আছে? তো এই ত্রিকোণমিতি অধ্যায়টা আমি মনে করছি যে আমি এত ভালো পারি, বুয়েট পরীক্ষা কি বলো, যে বুয়েটের আগে এডমিশন টাইমে আমি পড়ি নাই। লিটারেলি ত্রিকোণমিতি আমি সময় এইচএসসি লাইফে এমন ভাবে পড়ছিলাম যে বলছি এমন মাস্টার হয়ে গেছে ত্রিকোণমিতি। তখন আমি অ্যাডমিশন টাইমে ত্রিকোণমিতি ঠিক মতো পড়ি নাই, বুয়েট পরীক্ষার আগেও রিভিশন দিতে যাইনি। তারপর বুয়েটে গেলাম, দেখলাম দুইটা ত্রিকোণমিতি ম্যাথ আসছিল আমাদের সময়, একটাও পারিনি। নট এ সিঙ্গেল ম্যাথ ত্রিকোণমিতিতে আসছে, একটাও পারিনি। সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? সো তোমাকে সবগুলা টপিক পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাকে সবগুলা টপিক পড়তে হবে, আরেকটা কথা মনে পড়লো, সবগুলা টপিক পড়তে হবে। যেমন আমি হচ্ছে কি করছিলাম যে এই হিমেল ভাইয়ের ক্লাস করছিলাম যখন, এই জৈব রসায়নের ওনার একটা প্লে লিস্ট আছে অনেক বড়, তো প্লে লিস্টের মধ্যে একটা বড় অংশ দেখছি যে নামকরণ। তারপর আমি প্রশ্ন ব্যাংক উল্টাইলাম, উল্টায় দেখলাম যে কিরে ভাই, নামকরণের জন্য সবাই এত সময় নষ্ট করে, আবার কোশ্চেন ব্যাংকে দেখলাম যে নামকরণ তো বেশি আসেও না, কম কম আসে। তখন আমি কি করছি যে ভাই ওই নামকরণটা ঠিক মতো পড়ি নাই, পরীক্ষার আগেও পড়ি নাই, এইচএসসি লাইভেও পড়ি নাই, ঠিক মতো পড়ি নাই। সেম কাহিনী, দুইটা আমাদের নামকরণের প্রশ্ন ছিল বুয়েট পরীক্ষা, আমার বুয়েট পরীক্ষার সময় দুইটার একটাও পার্সিয়াল পারছি, পারি নাই ঠিক মতো। সো এটা মাথায় রাখতে হবে, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কোনো টপিক বাদ দেওয়া যাবে না, সবগুলা টপিক গুরুত্বপূর্ণ সহকারে পড়বা, ঠিক আছে? মানে কিছু টপিক অবশ্যই গুরুত্ব দিয়ে বেশি পড়তে হবে, এবং কিছু টপিক বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? যেমন আমি এখানে এই টপিকটা বাদ দিচ্ছি, ত্রিকোণমিতি ওভার কনফিডেন্ট ছিল, মারা খাই গেছি, বুঝতে পারছো? এখন হচ্ছে নেভার লস অফ হোপ, হোপ, আশা হারায়ও না,
এটা আমাদের জন্য তোমরা যদি আশা হারায় ফেলো তাহলে তুমি এটা হবে। সো এই জন্য তুমি এই কাজটার জন্য তুমি আমাদের সাথে অবশ্যই পরামর্শ করতে পারো, আমরা সবসময় তোমাদের সাথে আছি, থাকার চেষ্টা করব। আমাদের পেজে, আমাদের গ্রুপে, আমাদের গ্রুপ আছে এইচএসসি ফান্ডামেন্টাল স্টুডেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপ, এবং হচ্ছে পেজ আছে, তুমি যদি ওইখানে আমাদের সাথে মেসেজ দাও, প্লাস আমরা চেষ্টা করব তোমাকে সর্বোচ্চ চেষ্টা মানে সর্বোচ্চ সাহায্য করতে। তারপর যে লাস্ট যে পেজ, লাস্ট আরো পেজ আছে না, তো এটা হচ্ছে লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমার, এটা হচ্ছে উদ্ভাসের প্রত্যেকটা বইয়ের পিছনে লেখা থাকে। So আমার যখন আজকে যখন এটা করতেছিলাম তখন মনে হইলো যে এই এটা আসলে দরকার আছে। কারণ আমি এতদিন পর্যন্ত যখন উদ্ভাসের বইটা দেখতাম তখন আমার একদমই এই কথাটা ভালো লাগতো না, কি বলে। কিন্তু এখন আজকে তোমাদেরকে যখন বলতেছি তখন আসলে এটা খুব সুন্দর একটা কথা, যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। ঠিক আছে, তো এরকম লেগে থাকতে হবে। তো আমি যদি একটু সাম আপ করি, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, লস হোপ মানে আশা ছাড়া যাবে না, ঠিক আছে, লস করা যাবে না। তারপর যে সময় নষ্ট করা যাবে না একদমই, ভাইদের সাথে কানেক্টেড থাকতে হবে। তারপর এখানে আমরা রিটেন এক্সামের জন্য কিছু কথা বলছি, এবং হচ্ছে প্রিলি এক্সামের জন্য বলছি যে অবশ্যই এমসিকিউ গুলা প্রথম থেকেই পড়ে আসবা ভালো করে, তাহলে হচ্ছে প্রিলির জন্য আলাদা করে কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না। তারপর হচ্ছে বায়োলজি এবং ইংরেজি, ভাই দুইটার একটা তো অবশ্যই মাস্টার মানে পারতে হবে, তুমি তিনটা দিয়ে কোনো সময় অ্যাডমিশন পার করতে পারবে না। হয় বায়োলজি অথবা ইংরেজি, দুইটার যে কোনো একটা তোমার লাগবে, বিশেষত বায়োলজিটা পড়লে অনেক ভালো, কারণ বায়োলজি তুমি ঢাকা ভার্সিটিতে অনেক অনেক সিট পাই যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেডিকেল প্রিপারেশন, তুমি দেখবা যে জিকে ইংলিশ পারো কিনা, জিকে ইংলিশ পারো, প্লাস হচ্ছে বায়োলজি পারো, তাহলে হচ্ছে কিছু সময় মেডিকেলের জন্য দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে উদ্বাসের রিটেন এক্সাম হচ্ছে এটা ছিল। আর যদি এই যে ভাই খুব ইম্পর্টেন্ট 100-র নিচে পাও, তাহলে কিন্তু তুমি আমাদের সাথে যোগাযোগ করো, এইচএসসি ফান্ডামেন্টালসে যোগাযোগ করো ভাই, কারণ তুমি অবস্থা খুব খারাপ। 100-র নিচে পাইলে মানে তোমার অবস্থা অবশ্যই খারাপ, ঠিক আছে। আর বাকি সবসময় চেষ্টা করবা যে এই রেঞ্জের মধ্যে থাকার জন্য, আর এই যে এই রেঞ্জটা খুব খুব চেষ্টা করবা যাতে এখানে উঠতে পারো, ঠিক আছে। তারপর বুয়েটের প্রশ্ন ব্যাংক, ভাই ডু অর ডাই, এই দুইটা জিনিস ভাই, উইকলি এক্সাম আর বুয়েটের প্রশ্ন ব্যাংক 100 বার লাগবে ভাই, 100 বার লাগবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।